বাঁধন, কোথায় তুই? জলদি সেদিনের ওই জঙ্গলটায় আয়। বেশি কিছু বলতে পারছি না রে, আমার পায়ে গুলি লেগেছে, নিজেকে আর ধরে রাখতে পারছি না, যে কোনো সেকেন্ডে জ্ঞান হারিয়ে। পুরো কথাটুকু শেষ হওয়ার আগে ওপাশের লাইনটা হুট করে কেটে যায়। বাঁধন চরম উৎকণ্ঠায় চিৎকার করে বলে ওঠে, হ্যালো অখিল, শুনতে পাচ্ছিস? ও শিট, হ্যালো। স্ক্রিনে তাকিয়ে দেখে কলটা সত্যি কেটে গেছে। সে পাগলের মতো আঙুল চালিয়ে আবার অখিলের নাম্বারে ব্যাক কল দেয়, কিন্তু এবার ওপাশ থেকে রোবটিক গলায় ফোন বন্ধ দেখায়। বাঁধন দাঁতে দাঁত চেপে চরম ক্ষোভে আর আশঙ্কা নিজের মনে বলে ওঠে, ড্যাম ইট, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? সে আর এক মুহূর্ত নষ্ট না করে বাইক স্টার্ট দিয়ে পুরো গতিতে এক্সিলারেটর চেপে ধরে। তীব্র কালবৈশাখী ঝড়ের গতিতে বাইক নিয়ে সে ছুটে যায় সেদিনে সে অভিশপ্ত জঙ্গলের দিকে, যেখানে রাতের আধার ফুঁড়ে একটা অচেনা মেয়ে এসে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। বাঁধন সে জঙ্গলে এসে পৌঁছাতে কানে আসে ঠাস ঠাস গুলির শব্দ। পরিস্থিতি কতটা ভয়াবহ তা আজ করতে পেরে সে আর এক সেকেন্ডও সময় নষ্ট করে না। সে দ্রুত জঙ্গলের ভেতর ঢুকতে গেলে আড়ালে দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবল হাঁপাতে হাঁপাতে এসে বাঁধনের সামনে দাঁড়ায়। সে তড়িঘড়ি করে একটা স্যালুট ঠুকে অত্যন্ত আতঙ্কিত গলায় বলে ওঠে, স্যার, ভিতরে যাবেন না স্যার। ওখানে কিছু ইন্টারন্যাশনাল ইসবার্গাল মডেল আর্মস নিয়ে আমাদের উপরে অ্যাটাক করেছে। আমাদের বেস্ট কয়েকজন পোস্ট অলরেডি ইনজুর্ড হয়েছে। আমরা হাইওয়েতে রুটিন ডিউটিতে একটা ট্রাক সাসপেক্ট করে চেক করেছিলাম স্যার। হুট করে ওটার ভিতরে ড্রাগসের বড় একটা চালান পাওয়া যায়। আমরা অ্যাকশনে যাওয়ার আগে ওই ট্রাকের ড্রাইভার সাথে থাকা আরও কয়েকজন এই জঙ্গলের ভিতরে পালিয়ে ঢুকে পড়ে। আমরা পিছু নিলে আমাদেরকে টার্গেট করে ফায়ার ওপেন করে। সেলফ ডিফেন্সে আমরাও পাল্টা গুলি চালাই। আমার রিভলভারের র্যাম শেষ হয়ে যাওয়ায় আমি অনেক কষ্টে ব্যাকআপে বাইরে বেরিয়ে আসি স্যার। ওসি অকিন স্যারকেও ইনফর্ম করা হয়েছিল। উনি খবর পায় একাই জঙ্গলের ভিতরে পুশ ইন করেছেন। অখিল ভেতরে আছে আর ফোনে সে বলেছিল তার পায়ে গুলি লেগেছে। তার মানে অখিল এই মুহূর্তে ভেতরে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ছটফট করছে। এই সত্যিটা মাথা চাড়া দিয়ে উঠতেই বাঁধনের ভেতরের এসপি সত্তা যেন খেপা নেকড়ের মতো জেগে ওঠে। সে নিজের সেফটির তোয়াক্কা না করে কোনো প্রোটেকশন ছাড়াই এক ঝটকায় জঙ্গলের গভীর অন্ধকারের দিকে ছুটে চলে যায়। পেছন থেকে কনস্টেবলটি স্যার, ভিতরে যাবেন না স্যার, ওটা ডেঞ্জার জোন বলে বারবার চিৎকার করে ডাকলো। বাঁধন সেই ডাক কানেই নেয় না। জঙ্গলের ভেতরে দৃশ্যটা আরো বিভীষিকাময়। গাছপালার আড়াল থেকে পুলিশ ফোর্সরা অনবরত ফায়ার করছে আর ওপাশ থেকেও বৃষ্টির মতো গুলি ধেয়ে আসছে। বাঁধনকে কভার ছাড়াই ওভাবে এগিয়ে আসতে দেখে একজন সাব ইন্সপেক্টর পজিশন ছেড়ে দ্রুত তার সামনে এসে স্যালুট দিয়ে ব্যাকুল হয়ে বলে, স্যার প্লিজ লিভ দিস প্লেস। আপনার কাছে কোনো ওয়েপন নেই স্যার। ওরা সংখ্যায় অনেক বেশি, আর সবার হাতে অটোমেটিক চাইনিজ রাইফেল আর দামি রিভলভার আছে। যে কোনো মুহূর্তে আপনার বডিতে গুলি লেগে যেতে পারে স্যার। প্লিজ আপনি সেফ জোনে চলে যান। বাঁধন তার কোনো কথাই শোনে না। তার চোয়াল শক্ত, চোখ দুটো চারপাশের অন্ধকারের মাঝে শুধু অখিলকে খুঁজে বেড়াচ্ছে। সে সাব ইন্সপেক্টরকে এক হাত তুলে থামিয়ে দিয়ে অত্যন্ত কড়া আর গম্ভীর গলায় বলে, Shut up and hold your position. One of my best officers is in great danger inside. I have to find him out. কথাটা বলে সে আড়াল থেকে আড়ালে গিয়ে অখিলকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হুট করে একটা সশস্ত্র গুন্ডা ঝোপের আড়াল থেকে সোজা বাঁধনের সামনে চলে আসে। বাঁধনকে একা এবং নিরস্ত্র পেয়ে গুন্ডাটা ক্রুর হেসে তার বুক বরাবর রিভলভার তাক করে ট্রিগার চাপতে চায়। ঠিক তখন অন্ধকার ফুরিয়ে কোথা থেকে যেন ঝড়ো হাওয়ার গতিতে একটা ধারালো তীর ছুটে এসে সরাসরি বিঁধে যায় গুন্ডাটার ডান হাতে। মুহূর্তের মধ্যে গুন্ডাটার হাত থেকে রিভলভারটা মাটিতে ছিটকে পড়ে। সে তীব্র ব্যথায় নিজের হাতটা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে কুঁকড়ে ওঠে। গুন্ডাটার হাতে বেঁধে থাকা সে পরিচিত তীরটা দেখা মাত্রই বাঁধনের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। মস্তিষ্কে মুহূর্তের মধ্যে একটা তীব্র বিদ্যুৎ খেলে যায়। সেদিন রাতেও ঠিক একইভাবে একটা মেয়ে তীর ছুঁড়ে তার জীবন বাঁচিয়েছিল। তার মানে সেই রহস্যময় মেয়েটা আবার এসেছে। বাঁধন উন্মাদের মতো চারপাশে ঘন অন্ধকারের দিকে তাকায়। গাছের মগডালে আর ঝোপঝাড়ের আড়ালে তীক্ষ্ণ দৃষ্টিতে খোঁজার চেষ্টা করে, কিন্তু চারপাশটা এতটাই নিশ্চিন্ত অন্ধকার যে কাউকেই স্পষ্ট দেখা যায় না। অবশেষে কাউকে না পেয়ে সে আর সময় নষ্ট করে না। সে চট করে নিচু হয়ে মাটিতে পড়ে থাকা গুন্ডাটার রিভলভারটা নিজের হাতে তুলে নেয়। তারপর ঠান্ডা মাথায় এক চুলো দয়া না দেখিয়ে সরাসরি গুন্ডাটার পায়ে একটা গুলি চালায়। গুন্ডাটা চিৎকার করে উঠতে বাঁধন নিজের ফোনটা বের করে স্পেশাল ফোর্সকে ডায়াল করে অত্যন্ত রাশভারী আর কমান্ডিং ভয়েসে বলে ওঠে, Listen to me carefully.
জঙ্গলের নর্থ সাইডে চলে আসো কুইক। এখানে একটা ক্রাইম সাসপেক্টের পায়ে আমি গুলি করেছি। কাম অ্যান্ড অ্যারেস্ট হিম ইমিডিয়েটলি। বাঁধন পরিস্থিতির গুরুত্ব বুঝে ঝোপের আড়ালে পজিশন নেয়। চারপাশ থেকে ধেয়ে আসা বুলেটের জবাব দিতে সেও লুকিয়ে লুকিয়ে ফায়ার করতে বাধ্য হয়। ঘুটঘুটে অন্ধকারের মাঝে সতর্ক পায়ে হাঁটতে হাঁটতে হুট করে কারো একটা নিথর বডির সাথে তার পা ঠুকে যায়। হোঁচট খেয়ে বাঁধন প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে নিজের শরীরে ভারসাম্য ধরে রাখে সে। পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিচে ধরতেই বিস্ময়ে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। নিচে রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে আছে অখিল। তার পায়ে গুলির ক্ষত থেকে অনবরত রক্ত ঝরছে। বাঁধন বুকে এক তীব্র ধাক্কা খেয়ে মুহূর্তের মধ্যে হাঁটু গেড়ে বসে অখিলের মাথাটা নিজের কোলে তুলে নেয়। সে অখিলের গালে আলতো চাপড়ে বেকুল কণ্ঠে বলে ওঠে, অখিল, হ্যাঁ অখিল, চোখ খোল, ওপেন ইউর আইজ ম্যান, ও গড। কিন্তু অখিলের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। বাঁধন এক মুহূর্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ফোনে আবার ফোর্সকে কল দেয়। চারপাশের চেনা জায়গাটা এক নজরে দেখে নিয়ে সে তীব্র গলায় কমান্ড করে, লিসেন টু মি, জঙ্গলের বাম দিকে একটা শাওড়া গাছ আছে, দ্রুত গাছটার কাছে আসেন, ফাস্ট। বাঁধনের লোকেশন ট্র্যাক করে কথা অনুযায়ী দ্রুত দুজন পুলিশ অফিসার সেখানে এসে হাজির হয়। বাঁধন তাদের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে অখিলকে এই ডেঞ্জার জোন থেকে বের করে ইমিডিয়েটলি হসপিটালে নেওয়ার নির্দেশ দেয়। অফিসার দুজন স্ট্রেচারের মতো করে দ্রুত অখিলকে তুলে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায়। অখিলকে সেফ জোনে পাঠিয়ে বাঁধনের ভেতরে ক্রোধ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। সে বাঘের মতো নিঃশব্দে পা ফেলে একটা গুন্ডার পেছনে এসে দাঁড়ায়। গুন্ডাটি যখন ফায়ার করতে ব্যস্ত, ঠিক তখনই বাঁধন চুপচাপ পেছন থেকে তার চিবুকে ঠান্ডা রিভলভারের নলটা ঠেকিয়ে অত্যন্ত ঠান্ডা নিষ্ঠুর গলায় বলে ওঠে, ডোন্ট ইভেন ট্রাই টু মুভ। নড়াচড়া করলে মাথার ঘিল্লু উড়িয়ে দেব। ভয়ে গুন্ডাটা হাত তুলে ফেলে। এভাবেই নিজের নিখুঁত রণকৌশল খাটিয়ে বাঁধন এক একে 8টা গুন্ডাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ধীরে ধীরে জঙ্গলের ভেতর গুলির শব্দ কমে আসে, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে দু একজন ছাড়া বাকি প্রায় সব গুন্ডাই ধরা পড়ে গেছে। পরিস্থিতি শান্ত ভেবে বাঁধন কিছুটা এগিয়ে যেতে হঠাৎ মুখোমুখি দুটো গুন্ডার সামনে পড়ে যায়। আচমকে এসপিকে সামনে পেয়ে গুন্ডা দুটোর সাথে সাথে বাঁধনের বুক বরাবর রিভলভার তাক করে। বাঁধন বিন্দুমাত্র ভয় না পেয়ে উল্টো গর্জে উঠে বলে, ভালো ভালো বলছি, সারেন্ডার কর, নাহলে যদি একবার ধরতে পারি পাছা দিয়ে রক্ত বের করে দেব। কিন্তু গুন্ডা দুটো কোনো কথা না শুনে একসাথে বাঁধনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বাঁধন চোখের পলকে ড্রাইভ দিয়ে পাশে সরে যায় এবং আড়াল থেকে ওদের লক্ষ্য করে পাল্টা ফায়ার শুরু করে। এদিকে একটা গুন্ডা সুযোগ বুঝে পুরোপুরি চুপচাপ হয়ে যায়। সেজন্য গুন্ডাটাকে ইশারায় অনবরত ফায়ার করে বাঁধনকে ব্যস্ত রাখার কথা বলে নিজে লুকিয়ে লুকিয়ে উল্টো দিক দিয়ে ঘুরে সোজা বাঁধনের পিঠে এসে দাঁড়ায়। সে বাঁধনকে পেছন থেকে আঘাত করার জন্য আশেপাশে তন্ন করে কিছু একটা খুঁজতে থাকে এবং মুহূর্তের মধ্যে মাটিতে একটা মোটা লাঠি পেয়েও যায়। গুন্ডাটা লাঠিটা উঁচিয়ে বাঁধনের মাথায় সজোরে আঘাত করতে যাবে, ঠিক তখনই বাঁধন বাতাসের স্পষ্ট শব্দ পেয়ে বিদ্যুৎ গতিতে সামনে ঘুরে যায়। সে কোনো সুযোগ না দিয়ে গুন্ডাটার বুক বরাবর সজোরে একটা লাথি বসিয়ে দেয়। লাঠির চোটে এক ছিটকে মাটিতে গিয়ে পড়ে গুন্ডাটা। বাঁধন রাগে অন্ধ হয়ে গুন্ডাটার উপর চড়ে বসে এবং নিজের শক্ত হাত দিয়ে ইচ্ছে মতো কিল ঘুষি মারতে মারতে বলতে থাকে, জেলের আদর খাওয়ার খুব শখ হয়েছে তাই না? ইউ ওয়ান্ট আ পিস অফ মি? তার আগে একটু আমার আদর খাস, স্পেশাল আদর। বাঁধন যখন গুন্ডাটাকে মারতে ব্যস্ত, ঠিক তখনই হুট করে পেছন থেকে অন্য গুন্ডাটা এসে একটা ভারী ইট দিয়ে বাঁধনের মাথায় সজোরে আঘাত করে। আকস্মিক প্রচন্ড আঘাতে বাঁধনের মস্তিষ্ক যেন স্তব্ধ হয়ে যায়। সে তীব্র ব্যথায় আর্তনাদ করে ওঠে। ও শিট! মুহূর্তের মধ্যে বাঁধনের মাথা ফেটে ফিনকে দিয়ে রক্ত পড়তে শুরু করে। তীব্র যন্ত্রণায় মাথাটা চেপে ধরে বাঁধন মাটির উপর লুটিয়ে পড়ে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে থাকে। গুন্ডা দুটো এই সুযোগে ক্রুর হাসিতে ফেটে পড়ে এবং বাঁধনের বুক বরাবর রিভলভার তাক করে তাকে শেষ করে দেওয়ার জন্য ট্রিগারে আঙুল চালায়। ঠিক তখনই হুট করে তাদের পেছন থেকে অন্ধকার ফুঁড়ে কে একজন এসে দুজনের গলায় ধারালো লম্বা তলোয়ার ঠেকায়। নিজেদের গলায় যত জমদূতের মতো ধারালো লম্বা তলোয়ারের স্পর্শ পেতে গুন্ডা দুটোর পুরো শরীর ভয়ে কাঁপতে শুরু করে। আর তখনই পেছন থেকে এক গম্ভীর অথচ মিষ্টি মেয়েলি কণ্ঠ ভেসে আসে, গুলি ফেলেন, নয়তো এক টানে তরোয়ালটা গলায় চালিয়ে দিব। মৃত্যুর এত কাছে দাঁড়িয়ে গুন্ডা দুটো সাহস পায় না। তারা কাঁপতে কাঁপতে হাত থেকে রিভলভার গুলো মাটিতে ফেলে দেয়। সেই চেনা মেলে কণ্ঠস্বর কানে আসতেই বাঁধন তার প্রায় বুঝে আসা ঝাপসা চোখ দুটো মেলে সামনে তাকায়। মুহূর্তে তার বুকের ভেতরটা এক অজানা আবেশে কেঁপে ওঠে, কারণ আজকেও তাকে বাঁচাতে ঠিক সেই মেয়েটি এসেছে। বাঁধন ভাঙা গলা অতি ক্ষীণ সুরে বিড়বিড় করে বলে, কে কে তুমি? মেয়েটি কোনো উত্তর দেয় না। সে চট করে নিজের সাথে থাকা একটা মোটা রশি বের করে এক চোখ করে গুন্ডা দুটোর গলায় ফাঁসের মতো আটকে দেয়।
তারপর কোনো দয়া না দেখিয়ে টানতে টানতে দুটোকে একটা মোটা গাছের কাছে নিয়ে যায় এবং সেই গাছের সাথে শক্ত করে বেঁধে ফেলে। ওদের বেঁধেই মেয়েটি দ্রুত পায়ে এগিয়ে আসে মাটিতে পড়ে থাকা বাঁধনের কাছে। বাঁধনের গায়ের ধপধপে সাদা শার্টটা ততক্ষণে নিজেরই রক্তে মাখামাখি হয়ে লাল হয়ে গেছে। বাঁধন আধো বোঝা ঝাপসা চোখে অপলক তাকিয়ে থাকে মেয়েটার দিকে। সে দিনের মতোই মেয়েটির মুখটা কাপড়ে ঢাকা, শুধু একজোড়া মায়াবী বাদামি চোখ দেখা যাচ্ছে। বাঁধনের মাথা ফেটে রক্তারক্ত অবস্থা দেখে মেয়েটার চোখ দুটো ছলছল করে ওঠে, এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে আর দেরি না করে নিজের পরিহিত সাদা জামার নিচের অংশটা অনেক কষ্টে দাঁত দিয়ে কামড়ে ধরে হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে সেই কাপড়ের টুকরাটা দিয়ে সে পরম মমতায় বাঁধনের মাথাটা শক্ত করে বেঁধে দেয় যাতে রক্তক্ষরণ বন্ধ হয়। কাজ শেষ করে মেয়েটি সেখানে আর এক মুহূর্ত দাঁড়াতে চায় না। সে যেই উঠে চলে যেতে যাবে আচমকা বাঁধন নিজের শেষ শক্তিটুকু এক করে তার হাতটা শক্ত করে ধরে এক হাসকা টান মারে। হঠাৎ এই টানে মেয়েটি নিজের ভারসাম্য রাখতে না পেরে সরাসরি লুটিয়ে পড়ে বাঁধনের চওড়া বুকের ওপর। স্তব্ধ জঙ্গলের মাঝে দুজনের চোখাচোখি হয়। বাঁধন মেয়েটা সে চেনা বাদামি চোখের দিকে তাকিয়ে ব্যাকুল স্বরে বলে ওঠে, কে তুমি? এভাবে বারবার আমাকে বাঁচিয়ে কেন পালিয়ে যাও? কেন আমার সামনে আসো না তুমি? মেয়েটি কোনো উত্তর দেয় না। সে তীব্র অস্বস্তি আর তাড়াহুড়ো নিয়ে বাঁধনের বুকের ওপর থেকে উঠতে চায়, কিন্তু বাঁধন তার এই দুর্বল শরীরেও সমস্ত শক্তি সঞ্চয় করে এক ঝটকায় মেয়েটার সরু কোমরটা দুহাত দিয়ে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। হুট করে বাঁধনের এই পুরুষালী ও নিবিড় স্পর্শে মেয়েটার পুরো শরীর কেঁপে ওঠে। সে লজ্জায় আর ভয়ে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে নেয়। বাঁধন তার সেই বন্ধ হয়ে যাওয়া মায়াবী মুখের দিকে তাকিয়ে একরোখাপূর্ণ জেদ নিয়ে বলে, আজ তোমাকে না দেখে আমি কোনোভাবেই ছাড়বো না। মুহূর্তের মধ্যে মেয়েটি চোখ মেলে তাকায় এবং নিজের পুরো শক্তি খাটিয়ে বাঁধনের বুকের ওপর থেকে ওঠার জন্য ছটফট করতে শুরু করে। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য যেই একটু ওপরের দিকে ওঠে অমনি বাঁধন সুবর্ণ সুযোগ পেয়ে এক হাত বাড়িয়ে তার মুখ থেকে কাপড়ের টুকরোটা একটানে খুলে ফেলে। আর সাথে সাথে চাঁদের আলোর মতো নিমেষে অন্ধকার ফুরিয়ে বেরিয়ে আসে মেয়েটির সেই চেনা অপরূপ মুখখানা। চোখের সামনে সেই মুখটা উন্মোচিত হতে বাঁধনের চোখ জোড়া এক তীব্র তৃষ্ণার্ত চাহনিতে স্থির হয়ে যায়। রূপা? মেয়েটি আর কেউ না, স্বয়ং রূপা। বাঁধন মনে মনে যা সন্দেহ করেছিল সব সত্যি করে এই রহস্যময় মেয়েটি রূপাই হলো। বাঁধন অপলক তাকিয়ে থাকে সেই মায়াবী মুখখানার দিকে, যেই মুখটা দেখার জন্য গত কয়েকটা দিন ধরে সে ভেতর ভেতর চাতক পাখির মতো ছটফট করছে। বাঁধনের সেই তীব্র নেশাত চাউনি রূপা সহ্য করতে পারে না। তার বুকের ভেতরটা ভয়ে আর লজ্জায় তোলপাড় হতে থাকে। নিজেকে মুক্ত করার জন্য সে ছটফট করতে শুরু করে, কিন্তু বাঁধন তাকে কিছুতেই ছাড়ে না। রূপা তখন ব্যাকুল হয়ে ফিসফিসিয়ে বলে, ছাড়ুন প্লিজ, আমাকে ছাড়ুন। তবুও বাঁধন তাকে ছাড়ে না, বরং বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেয়, যেন ছেড়ে দিলেই মেয়েটি আবার চিরতরে হারিয়ে যাবে। কোনো উপায় না পেয়ে রূপা নিরুপায় হয়ে হুট করে বাঁধনের ঘাড়ের উপর নিজের ধারালো দাঁত দিয়ে সজোরে একটা কামড় বসিয়ে দেয়। হঠাৎ এই তীব্র ব্যথায় কোকিয়ে ওঠে বাঁধন। ব্যথার চোটে তার হাতের শক্ত বাঁধনটা মুহূর্তের জন্য কিছুটা আলগা হয়ে আসে। আর ঠিক এই সুবর্ণ সুযোগে রূপা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। সে আর এক সেকেন্ডের পেছনে না থেকে সোজা জঙ্গলের ঘন অন্ধকারের দিকে তীব্র গতিতে দৌড় দেয়। রূপা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে বাঁধন। তার ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে নিজের রক্তাক্ত ঘাটটা হাত দিয়ে চেপে ধরে মনে মনে বলে, পালিয়ে আর কোথায় যাবি রূপা? আজ এই রাত থেকে আমি তোকে আমার মনের মনে কোথায় বন্দি করে নিলাম। বিয়ে করবো তোকে আমি, খুব তাড়াতাড়ি তোকে আমার অর্ধাঙ্গিনী বানাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রূপা দেখতে দেখতে জঙ্গলে নিবিড় অন্ধকারে মিলিয়ে যায়। ঠিক তখনই আলতাফ মাহমুদ এক দল পুলিশ ফোর্স নিয়ে হন্তদন্ত হয়ে ওখানটায় দৌড়ে আসেন। মাটিতে রক্তাক্ত অবস্থায় বাঁধনকে ওভাবে পড়ে থাকতে দেখে তিনি চরম উদ্বেগে বডি ঝুঁকিয়ে বলে, বাঁধন, বাঁধন, তুই ঠিক আছিস? হোয়াট হ্যাপেন টু ইউ? বাঁধনের চোখের সামনে তখন চারপাশের দুনিয়াটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। মাথার ক্ষতটা দিয়ে অনবরত রক্ত ঝরছে। সে কোনো মতে ভারী হয়ে আসা চোখ দুটো মেলে আলতাফ মাহবুবের দিকে তাকায়, অত্যন্ত দুর্বল ভাঙা গলায় বলে, কিছু হয়নি আমার। আই এম অ্যাবসলিউটলি ফাইন স্যার। কথাটা শেষ করতে করতে বাঁধনের চোখের পাতা দুটো পুরোপুরি বুঝে আসে। সে একটানে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। তারপর আর কোনো কিছুই মনে নেই। চারপাশটা এক নিরেট অন্ধকারে তলিয়ে যায়। সকালবেলা কড়া শ্যাম্পুর তীব্র ঘ্রাণে মাঝপথে ভেঙে যায় ইশতিয়াকের অপূর্ণ ঘুমটা। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে কোনো মতে চোখ মেলে সে সামনে তাকায়। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আপন মনে মাথার ভেজা চুল মুছছে সীমা। তার কোমর ছোঁয়া লম্বা চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরে ড্রেসিং টেবিলের কাঠে পড়ছে।
দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে মাত্র গোসল সেরে এসেছে। এত সাত সকালে সীমাকে ওভাবে গোসল করতে দেখে ইশতিয়াকের ভেতরে রাগটা দপ করে জ্বলে ওঠে। সে বিছানা থেকে বেশ কড়া আর কর্কশ গলায় বলে ওঠে, এই, তুই এভাবে প্রায় প্রায় সকালে গোসল কেন করিস রে? নিজুম ঘরে হুট করে ইশতিয়াকের অমন চড়া কণ্ঠস্বর শুনে চমকে ওঠে সীমা। সে আয়না থেকে নিজের নজর সরিয়ে চট করে সামনে ঘুরে তাকায়। ইশতিয়াক চরম বিরক্তি আর রাগ নিয়ে বিছানায় বসে তার দিকেই তাকিয়ে আছে। সীমার ফর্সা নিষ্পাপ মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। সে হাতের তোয়ালেটা চিপটাতে চিপটাতে বেশ জড়সড় আর কাঁপা গলায় বলে, আসলে ওটা ইশতিয়াক আর কোনো কথা শোনার আগেই বিছানা থেকে সজোরে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। তার লম্বা সুঠাম শরীরটা নিয়ে রাগে গজগজ করতে করতে সে সীমার একদম মুখোমুখি এসে দাঁড়ায়। কোনো কিছু ভাবার সুযোগ না দিয়েই সে এক ঝটকায় সীমার নরম দুটো গাল নিজের শক্ত আঙুলে চেপে ধরে নিজের দিকে টানে। সীমার চোখের দিকে নিজের ক্রুব্ধ দৃষ্টি স্থির রেখে অত্যন্ত কড়া সুরে ইশতিয়াক বলে, আই টোল্ড ইউ বিফোর, তোকে বলেছিলাম না এভাবে সকালে গোসল করতে যেন তোকে আর কখনো না দেখি। আমার কথা তোর কানে যায় না? হুট করে গালে এমন শক্ত হাতের চাপে ব্যথায় চোখ মুখ কুচকে ফেলে সীমা। তার ফর্সা গাল দুটো ইশতিয়াকের আঙুলের চাপে লাল হয়ে ওঠে। সে তো ইচ্ছা করে এই সকালে গোসল করেনি, কাল রাতেই তার পিরিয়ড হয়েছে। আর পিরিয়ড চলাকালীন প্রতিদিন সকালবেলা গোসল করা তার পুরনো অভ্যাস। কিন্তু এর আগে পুরুষটাকে সে এই ব্যক্তিগত কথাটা বুঝিয়ে বলবে কি করে? সে ব্যথায় নিজের ঠোঁট দুটো গোল করে কোনো মতে ফিসফিসিয়ে বলে ওঠে, ছাড়ুন প্লিজ, ছাড়ুন, ব্যথা লাগছে আমার। ইশতিয়াকের চোয়াল আরো শক্ত হয়ে ওঠে। চোখের মনি দুটো রাগে কুকড়ে যায়। সে সীমার মুখের আরো কাছে ঝুঁকিয়ে সে গর্জে ওঠে, হাউ ড্যাম ইউ! আমার কথা অমান্য করার সাহস কি করে হয় তোর? সীমা নিজের চোখ ভেজা দুটো মেলে আকুল শুয়ে বোঝানোর চেষ্টা করে। আমি আপনার কথাও অমান্য করিনি আসলে। তার কথা শেষ হওয়ার আগে ইশতিয়াক আঙুলের চাপ আরো বাড়িয়ে দিয়ে চরম ধমকের সুরে বলে ওঠে, শাট আপ! একদম চুপ! জাস্ট একটা বাড়তি কথা যদি আর মুখ দিয়ে বের করেছিস, থাপ্পড় দিয়ে তুই গাল লাল করে দেবো তোর। ইশতিয়াকের এই হিংস্র রূপ আর চড়া ধমকে ভয়ে নিজের চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নেয় সীমা। তার পাতলা ঠোঁট দুটো অবশ হয়ে আসে। পুরো শরীরটা এক অজানা আশঙ্কায় থরথর করে কাঁপতে থাকে। ইশতিয়াক তখন ওর আগে ফুঁসতে ফুঁসতে সীমার ওই বন্ধ হয়ে থাকা মায়াবী ভয়ের মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। ভীতিতে কাঁপতে থাকা সীমার চোখের পাপড়ি আর তার ওই কোমল ফর্সা মুখটা দেখে হুট করে অজান্তে ইশতিয়াকের বুকের বাম পাশটা কেমন যেন তীব্র দোলাচলে কেঁপে ওঠে। নিজের ভেতরের এই আকস্মিক পরিবর্তন টের পেয়ে সে দ্রুত সীমার মুখ থেকে চোখ নামিয়ে নেয়। সে এক ঝটকায় সীমার গাল দুটো ছেড়ে দিয়ে নিজের তোয়ালে তা টেনে নেয় এবং লম্বা লম্বা পা ফেলে খটখট শব্দ করে ওয়াশরুমে ঢুকে সজোরে দরজাটা আটকে দেয়। সীমা স্তব্ধ হয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এতক্ষণে চেপে রাখা কান্নাটা আর বাধা মানে না। তার চোখ ফেটে দুফোঁটা তপ্ত অশ্রু গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। কেন জানি আজ তার মনের গহীন থেকে এক তীব্র হাহাকার জেগে ওঠে। তার মনে হতে থাকে সে হয়তো ইশতিয়াকের জীবনে কেবলই একটা বাড়তি বোঝা, একটা চরম বিরক্তিকর জিনিস ছাড়া আর কিছুই নয়। কোনো অধিকার ছাড়া সে শুধু শুধু এই মানুষটার সংসারে পড়ে আছে। দুপুর 12টার দিকে বাঁধনের জ্ঞান ফেরে। সে ধীরে ধীরে ভারী চোখের পাতা দুটো মেলে তাকায়। চারপাশে চেনা পরিবেশটা দেখে বুঝতে বাকি থাকে না যে সে হাসপাতালের একটা কেবিনে শুয়ে আছে। মাথায় সাদা ব্যান্ডেজ জড়ানো। তার বেডের ঠিক পাশেই চিন্তিত মুখে বসে আছেন আহসান রহমান এবং আকাশ। বাঁধনকে চোখ খুলতে দেখে আহসান রহমান দ্রুত কিছুটা ঝুঁকে এসে নরম গলায় বলে, এখন কেমন লাগছে বাঁধন? মাথায় কি খুব বেশি পেইন হচ্ছে? বাঁধন আলতো করে নাসূচক মাথা নাড়ায়। তাকে বেশি কথা বলতে না দিয়ে আকাশ তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার কিছুটা রিপোর্ট হাতে নিয়ে কেবিনে প্রবেশ করতেই আহসান রহমান বেশ উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, ডাক্তার, সবকিছু ঠিক আছে তো? মাথায় গভীর কোনো ইনজুরি হয়নি তো? ডাক্তার রিপোর্টের ফাইলটা ভালো করে পর্যবেক্ষণ করে আশ্বস্ত করার ভঙ্গিতে বলে, না, ফরচুনেটলির আঘাত খুব বেশি গভীরে যেতে পারেনি। ভয়ের কিছু নেই। তবে পিকশনের জন্য কিছুদিন পর আমাদের আরেকবার সিটি স্ক্যান করতে হবে। আহসান রহমান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, অবশ্যই ডাক্তার, আমি কিছুদিন পরে ওকে আবার নিয়ে আসবো। ডাক্তার কেবিন থেকে চলে যেতেই বাঁধন সোজা আকাশের দিকে তাকায়। নিজের এই অবস্থার মাঝেও তার ভেতরে দায়িত্বশীল এসপি সত্তাটা জেগে ওঠে। সে কিছুটা ভাঙা গলায় জিজ্ঞেস করে, অখিল কেমন আছে? আর বাকি পুলিশ ফোর্সরা কেমন আছে এখন? আকাশ বাঁধনের পাশে এসে দাঁড়িয়ে শান্ত গলায় উত্তর দেয়, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। সবাই মোটামুটি সুস্থ আছে, যার যার কেবিনে রেস্ট নিচ্ছে। অখিলের কন্ডিশনও এখন স্টেবল।
সবাই ভালো আছে শুনে বাঁধন আর কোনো কথা বাড়ায় না। সে ক্লান্ত শরীর টেলিয়ে দিয়ে চুপচাপ চোখ দুটো বন্ধ করে নেয়। তবে চোখ বন্ধ করতে এই মুহূর্তের মধ্যে তার সজাগ মনের আয়নায় ভেসে ওঠে কাল রাতে সেই রূপার মায়াবী মুখমণ্ডল। বুকের ভেতরে হার্টবিটটা এক অদ্ভুত দোলাচলা আচমকা কেঁপে ওঠে বাঁধনের। কেবিনের শান্ত পরিবেশে সেভাবেই চোখ বন্ধ করে থাকা বাঁধনের ঠোঁটের কোণে আবার এক চিলতে রহস্যময় তৃপ্তির হাসি ফুটে ওঠে। বিকাল 4টার দিকে বাঁধনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। ছাড়া পাওয়া মাত্র বাঁধন কারোর জন্য অপেক্ষা না করে দ্রুত আকাশের গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। তার এই কাণ্ড দেখে আকাশ বেশ চিন্তিত গলায় বলে, বাঁধন, তোর শরীর এখনো পুরোপুরি রিকভার করেনি। এই অবস্থায় ড্রাইভিং করলে যদি কোনো প্রবলেম হয় তুই প্লিজ পাশে গিয়ে বস, আমি চালাচ্ছি। আকাশের কথার পিঠে তার দিকে ক্রাশ ভারী আর রাগী দৃষ্টিতে তাকায় বাঁধন। অত্যন্ত কড়াই গলায় বলে, কোনো সমস্যা নেই, কথা না বাড়িয়ে গাড়িতে ওঠ। বাঁধনের সে তপ্ত আর রাগী চাউনি দেখে আর কথা বাড়ানোর সাহস পায় না আকাশ। সে চুপচাপ বাধ্য ছেলের মতো পাশের সিটে উঠে বসে। বাঁধন কোনো দিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিডে ড্রাইভিং শুরু করে। গাড়ি নিয়ে কিছুটা দূর আসতেই বাঁধন হুট করে সামনের দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় প্রশ্ন করে, আনন্দমোহন কলেজে রূপা কোন হোস্টেলে উঠেছে? চলন্ত গাড়িতে হুট করে বাঁধনের মুখ থেকে রূপার হোস্টেলের ব্যাপারে এমন প্রশ্ন শুনে আকাশ বেশ অবাক হয়ে যায়। সে বাঁধনের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধা নিয়ে বলে, সৈয়দা নাফিসা ইসলাম ছাত্রী নিবাস। বাঁধন আর কোনো পাল্টা কথা বলে না, চুপচাপ স্টিয়ারিং ঘুরিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে ড্রাইভিং করতে থাকে। ওদিকে আকাশ কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করে, হঠাৎ এই খোঁজ কেন? তবুও পুরোপুরি নিশ্চুপ থাকে বাঁধন। কিছুক্ষণ পর আকাশ চারপাশটা খেয়াল করে দেখে বাঁধন গাড়ি নিয়ে বাড়ির রাস্তার দিকে যাচ্ছে না, বরং আনন্দমোহন কলেজের মেইন রোডের দিকে এগিয়ে যাচ্ছে। সে কিছুটা ঘাবড়ে গিয়ে বলে ওঠে, এদিকে কোথায় যাচ্ছিস বাঁধন? এটা তোর বাড়ির রাস্তা না। বাঁধন কোনো উত্তর দেয় না। সে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিয়ে সোজা আনন্দমোহন কলেজের ক্যাম্পাসে এসে গাড়ি থামায়। ব্রেক কষতেই বাঁধন দ্রুত গাড়ি থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে কলেজের ভেতরে প্রবেশ করে। আর এমন অদ্ভুত আচরণ দেখে পেছন পেছন আকাশও হন্তদন্ত হয়ে ছুটতে থাকে। বাঁধন ছাত্রীনিবাসের নাম ফলকটা দেখে সোজা মেয়েদের হোস্টেলের ভেতরে ঢুকে পড়ে। মাথায় ব্যান্ডেজ বাঁধা এমন একজন সুদর্শন আর লম্বা সুঠাম দেহের পুরুষকে হুট করে মেয়েদের হোস্টেলে ঢুকতে দেখে অনেক ছাত্রী হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। তাদের চাউনি দেখে মনে হচ্ছে যেন বাঁধনকে এক নজরেই গিলে খেয়ে ফেলবে। আকাশ এতক্ষণ পুরো ব্যাপারটা বুঝতে পারে যে বাঁধন আসলে রূপাকেই খুঁজতে এখানে এসেছে। সে ভিড় ঠেলে দৌড়ে এসে সরাসরি বাঁধনের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, 50 নম্বর রুমে রূপা আছে। আচ্ছা, তুই হুট করে রূপাদের হোস্টেলে কেন আসলে বলবি তো? বাঁধন এবারও কোনো জবাব দেয় না। সে আকাশকে পুরোপুরি ইগনোর করে নিজের মতো সামনে এগিয়ে যায়। আকাশ চরম রেগে গিয়ে তাকে কিছু একটা বলতে যাবে, তার আগেই বাঁধন করিডোরের নম্বরগুলো মেলাতে মেলাতে সোজা 50 নম্বর রুমের সামনে গিয়ে দাঁড়ায়। সে আর এক সেকেন্ডও দেরি না করে শক্ত হাতে রুমের দরজায় নক করে। কিছুক্ষণের মধ্যে 50 নম্বর রুমের দরজাটা একটা মেয়ে খুলে দেয়। দরজায় হুট করে রূপার বদলে অচেনা একটা মেয়েকে দেখে গভীর বিরক্তিতে ভুরু কুচকায় বাঁধন। ওদিকে সামনে বাঁধনের মতো একজন সুঠাম সুদর্শন আর মাথায় ব্যান্ডেজ বাঁধা পুরুষকে দেখে মেয়েটা জাস্ট হা হয়ে যায়। চোখের পলক না ফেলে হা করে তাকিয়ে থাকে সে। মেয়েটার এমন চাউনি দেখে আরো বেশি বিরক্ত হয় বাঁধন। নিজের রাশভারী কড়া কণ্ঠে সে সরাসরি প্রশ্ন করে, রূপা কোথায়? হুট করে বাঁধনের মুখে রূপার নাম শুনে বেশ চমকে ওঠে মেয়েটা। সে নিজের ঘোর কাটিয়ে আমতা করে বলে, আমাদের সাথে যে থাকে ওই রূপার কথা বলছেন? চল শক্ত করে সংক্ষিপ্ত উত্তর দেয় বাঁধন। জি। মেয়েটি ছাদের থেকে ইশারা করে বলে, ও তো ছাদে আছে। কথাটা শোনা মাত্রই আর এক সেকেন্ডও দেরি করে না, ছাদের সিঁড়ি খুঁজে হনহন করে ওপরে উঠে আসে বাঁধন। তার এই ঝড়ের গতির সাথে তাল মেলাতে না পেরে পেছন পেছন প্রায় দৌড়াতে দৌড়াতে আসে আকাশ। ছাদে তখন রেলিং এর গায়ে পিঠ ঠেকিয়ে বৃষ্টি আর রূপা আপন মনে গল্প করছিল। রূপার কোলে শান্ত হয়ে বসে আছে ক্যান্ডি। রূপা খিলখিল করে হাসছে আর পরম আদরে ক্যান্ডির মাথায় হাত বুলাচ্ছে। তার পরনে আজ একটা চমৎকার অ্যাশ রঙের গাউন, সাথে ম্যাচিং করা টাইস ওড়না, দু হাতে রিন করে বাজছে ম্যাচিং চুড়ি। লম্বা ফর্সা পিঠ জুড়ে তার ঘন কালো চুলগুলো আজ পুরোটাই ছেড়ে দেওয়া। মাথায় পরা সাদা রঙের কিউট একটা বানি ইয়ার হেডব্যান্ড, আর কানে দুলছে একজোড়া সাদা ঝুমকো। রূপা আজ ইচ্ছে করেই একটু জমকালো সেজেছে। হুট করে সাজার খুব শখ হয়েছিল তার, তাই মনের মতো সেজে নিজের শখটা পূরণ করেছে সে। বাঁধন ছাদে পা রাখতেই তার তীক্ষ্ণ চোখ জোড়া গিয়ে পড়ে রেলিং এর কাছে দাঁড়িয়ে থাকা ওই মায়াবী রূপার দিকে। এক লহমায় বাঁধনের পা দুটো যেন মাটির সাথে থমকে যায়। সে এক দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা স্ক্যান করে নেয় রূপার। এই পর্যন্ত বিকেলের আলোয় রূপার ফর্সা মুখটা যেন হীরের মতো চকচক করছে। সুন্দরের চেয়েও বহুগুণ সুন্দর লাগছে মেয়েটাকে। বাঁধনের মনে মনে
হয় সাজলে বোধহয় মেয়েদের আসলে অন্যরকম অপার্থিব লাগে। সে আর নিজের ভেতরে তীব্র আবেগকে ধরে রাখতে পারে না। লম্বা লম্বা পা ফেলে সে সরাসরি গিয়ে দাঁড়ায় রূপার একদম মুখোমুখি। পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টি কিংবা কোলে ক্যান্ডিকে নিয়ে রূপা কিছু বুঝে ওঠার আগে বাঁধন এক ঝটকায় রূপার নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পুরো নেয়। রূপার বাদামি চোখের দিকে নিজের তৃষ্ণার্ত চাহনি স্থির রেখে একরোখা গলায় বলে, চল। হুট করে বাঁধনকে চোখের সামনে দেখে আকাশ থেকে পড়ার মতো দশা হয় রূপার বৃষ্টির। বাঁধনের ওই চওড়া সুঠাম অবয়ব, কপালে লেপ্টে থাকা এলোমেলো চুল আর মাথায় সাদা ব্যান্ডেজটা দেখে রূপার বুকের ভেতরটা ধক করে ওঠে। তার ফর্সা মায়াবী মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। রূপা নিজের কাঁপতে থাকা পাতলা গোলাপি ঠোঁট দুটো কোনো মতে ফাঁক করে। বাদামি চোখে একরাশ আতঙ্ক নিয়ে অত্যন্ত জড়সড় গলায় জিজ্ঞেস করে, কোথায়? বাঁধনের শক্ত চোয়াল দাগে আরো টানটান হয়ে ওঠে। চোখের তীক্ষ্ণ মণি দুটো স্থির হয়ে যায়। নিজের গম্ভীর পুরুষালী আর রাশভরি কণ্ঠে সে সংক্ষিপ্ত অথচ আদেশসূচক উত্তর দেয়। বাড়ি যাবি, চল। ভয়ে রূপার পুরো শরীর কাঁপতে থাকে। তার ফর্সা গালায় এক অদ্ভুত বিষণ্ণতা ফুটে ওঠে। সে নিজের নরম হাতটা বাঁধনের শক্ত লোহার মতো মুঠো থেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে করতে বেশ ব্যাকুল সুরে বলে ওঠে, আমি যাব না, ছাড়ুন আমাকে। রূপার এই অস্বীকৃতি আর চটফটানি দেখে বাঁধনের ভেতরের একরোখা জেটটা যেন মুহূর্তে মাথা চাড়া দিয়ে ওঠে। সে আর এক সেকেন্ডও কথা না বাড়িয়ে, কোনো কিছু বোঝার সুযোগ না দিয়ে এক ঝটকে রূপাকে নিজের চওড়া কাঁধের উপর তুলে নেয়। সাথে সাথে উল্টোভাবে ঝুলে পড়ে রূপা। তার লম্বা ঘন কালো চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে নিচের দিকে দুলতে থাকে। এই কাণ্ডে তার কোল থেকে ক্যান্ডি ছিটকে নিচে পড়ে যেতে নিলে পাশে দাঁড়িয়ে থাকা আকাশ চট করে ছমড়ে ক্যান্ডিকে শূন্যেই ধরে ফেলে। রূপা বাঁধনের শক্ত পিঠে নিজের ফর্সা হাত পা ছুটতে ছুটতে চরম ক্ষোভে আর লজ্জায় মুখ লাল করে চিৎকার করে বলতে থাকে, হোয়াট ইজ ইউর প্রবলেম? হ্যাঁ, সমস্যা কি আপনার? আমাকে এভাবে কাঁধে নিলেন কেন? নামান, নামান বলছি, জাস্ট নামান আমাকে। রূপার কোনো চেঁচামেচি, কোনো আকুতিই বাঁধনের কানে পৌঁছায় না। সে কোনো কথা না বলে নিজের লম্বা লম্বা পা ফেলে রূপাকে কাঁধে নিয়েই ছাদ থেকে নেমে যায়। ছাদে বৃষ্টি তখনও হাঁ করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার চোখের সামনে কি ঘটে গেল সব যেন মাথার উপর দিয়ে চলে যায়। আকাশ বৃষ্টির এমন হাঁ করা অবস্থা দেখে নিজের ঠোঁট দুটো চেপে ফিক করে হেসে দেয়। পরক্ষণে নিজের রূপ পাল্টে মুখের অবয়বটা একদম গম্ভীর করে ছদ্ম গাম্ভীর্য নিয়ে বলে, এখন কি তোমাকেও কাঁধে নিতে হবে? আচমকা আকাশের মুখ থেকে এমন কথা শুনে ধরফড়িয়ে কেঁপে ওঠে বৃষ্টি। এহেন প্রশ্ন সে রীতিমতো ভেবাচাকা খেয়ে যায়। ফর্সা গল গল মুখটা লজ্জায় লাল হয়ে ওঠে। সে নিজের বড় বড় চোখ দুটো গোল গোল করে তাকিয়ে কাপা কাপা গলায় বলে, কি বলছেন স্যার? আকাশ ক্যান্ডিকে এক হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে একটু ঝুঁকে বলে, মানে এটাই দেখলে তো, বাঁধন রূপাকে নিয়ে বাড়ি চলে গেল। সো এখন তুমি গিয়ে তোমার আর রূপার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নাও। আই অ্যাম ওয়েটিং ডাউনস্টার্স। মিষ্টি নিজের অন্যার খুঁটতে আঙুলে জড়াতে জড়াতে আমতা আমতা করে বলে, আচ্ছা স্যার। বলে উল্টো ঘুরে পা বাড়ায় বৃষ্টি। কিন্তু তাড়াহুড়ো করে দু পা এগোতেই হুট করে পায়ের স্যান্ডেলটা পিছলে তার পা মচকে যায় এবং সে সজোরে মাটির দিকে পড়ে যেতে নেয়। ঠিক তখনই বিদ্যুৎ গতিতে আকাশ তার এক হাত দিয়ে ক্যান্ডিকে শক্ত করে ধরে রেখে অন্য হাতটা বাড়িয়ে সজোরে বৃষ্টির সরু কোমরটা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে ফেলে। আকস্মিক এই নিবিড় পুরুষালী স্পর্শে পুরো শরীর শিউরে ওঠে বৃষ্টির। মেরুদণ্ড দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে যায়। সে ভয়ে আর লজ্জায় নিজের চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নেয়। তার বুকটা তখন কামারের হাঁপড়ের মতো ধরফর করতে থাকে। আকাশ তখন পুরোপুরি এক ধানে বৃষ্টির সেই চোখ বন্ধ করা ফর্সা নিষ্পাপ মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। তার কপালে এসে পড়া দু একটা চুল আলতো করে কাঁপছে। কিছুক্ষণ অভাবে তাকিয়ে থাকার পর আকাশ নিজের মুখভঙ্গিতে একটা চরম বিরক্তিকর লুক এনে বেশ কড়া গলায় বলে, আই মিন চোখ কোথায় রেখে হাঁটো তুমি? আকাশের এই ধমকানো সুরে কেঁপে উঠে ঝট করে চোখ খুলে ফেলে বৃষ্টি। সে অত্যন্ত অস্বস্তি নিয়ে এক ঝটকায় নিজেকে আকাশের কাছ থেকে ছাড়িয়ে নেয়। সোজা হয়ে দাঁড়িয়ে মাথাটা একদম নিচু করে নিজের আঙুল মটকানো শুরু করে আমতা আমতা করে বলে, আসলে হঠাৎ করে পাটা। তার কথা শেষ করার আগে আকাশ নিজের হাত তুলে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, যাও। আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে বৃষ্টি এক দৌড়ে ছাদ থেকে সিঁড়ির দিকে চলে যায়। সে পুরোপুরি চোখের আড়াল হতেই আকাশের মুখে সেই গম্ভীর ভাবটা কর্পূরের মতো উবে যায়। সে আশেপাশে তাকিয়ে দেখে ছাড়ে আর কেউ নেই। অমনি সে হুট করে ক্যান্ডিকে দুহাতে শূন্যে তুলে ধরে আনন্দের চোটে নাচতে শুরু করে দেয়। ছাদের মাঝখানে ক্যান্ডিকে নিয়ে গোল গোল হয়ে নাচতে নাচতে সে উন্মাদের মতো বলতে থাকে, ইয়েস ইয়েস, এইবার বাঁধন একটা কাজের মতো কাজ করেছে। দ্যাটস মাই বয়। দোস্ত, লাভ ইউ।
লাভ ইউ সো মাচ। অন্যদিকে বাঁধন রূপাকে কাঁধে নিয়ে হনহন করে নিচে নেমে পার্কিং লটে থাকা গাড়ির কাছে চলে আসে। পুরোটা পথ রূপা অনবরত হাত পা ছুড়েছে আর তার পিঠে কিল মারতে মারতে আকুল হয়ে বলেছে, ছাড়ুন আমাকে প্লিজ, আমি আর ওই বাড়ি যাব না, আমার ওই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। গাড়ির সামনে এসে বাঁধন এক ঝটকায় কাঁধ থেকে নামিয়ে দেয় রূপাকে। রূপা পায়ের নিচে মাটি পেয়ে সোজা হয়ে দাঁড়ানোর আগেই বাঁধন বিদ্যুৎ গতিতে তাকে গাড়ির বডির সাথে শক্ত করে চেপে ধরে। দুজনের দূরত্ব শূন্যের কোঠায়। বাঁধন নিজের তীক্ষ্ণ জ্বলন্ত চোখ জোড়া রূপার বাদামি চোখের উপর স্থির রেখে অত্যন্ত গম্ভীর তপ্ত গলায় বলে, হোয়াট ডিড ইউ জাস্ট সে? কি বললি তুই? তোর অধিকার নেই ওই বাড়িতে। স্বভাব মতোই আজকেও বাঁধনের এত নিখুঁত পুরুষালী স্পর্শ, তার গায়ের কড়া গন্ধ আর শরীরের উত্তাপে পুরো শরীর অবশ হয়ে আসে রূপার। বুকের ভেতর হার্টবিটটা এত জোরে আছাড় খাচ্ছে যে তার ফর্সা সরু গলা কাঁপিয়ে দম যেন বন্ধ হয়ে আসতে চায়। রূপা নিজের মনেই অস্থির হয়ে ওঠে। এই পুরুষটা কি কোনো জাদু জানে? না হলে এই মানুষটার এত কাছে আসলে সে প্রতিবার এভাবে আসার হয়ে যায় কেন? রূপাকে স্তব্ধ আর নিশ্চুপ থাকতে দেখে বাঁধনের ভেতরের অস্থিরতা আরো বেড়ে যায়। সে রূপার কোমরের দুপাশে হাত রেখে তাকে আরো শক্ত করে গাড়ির বডির সাথে চেপে ধরে। বাঁধনের চওড়া শরীরের পুরো ভারে রূপা পেছনের দিকে কিছুটা হেলে যায়। তার কানে দুল দুটো রিনডিন করে কেঁপে ওঠে। বাঁধন আরো কিছুটা ঝুঁকে এসে রূপার ফর্সা মুখের প্রতিটি ভাঁজ আর কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আই এম আস্কিং ইউ সামথিং। কি বলছি শুনতে পাচ্ছিস না? রূপা নিজের অবশ হয়ে আসা শরীর আর থমকে যাওয়া দম কোনো মতে এক করে ফর্সা মুখটা সামান্য ফিরিয়ে চোখ বুজে চরম অভিমানী সুরে বলে ওঠে, যা বলেছি সত্যি বলেছি, আমার কোনো অধিকার নেই ওই বাড়িতে। নিজের তৃষ্ণার্ত ও অনমনীয় চোখ জোড়া রূপার বাদামি চোখের ওপর গেঁথে দেয় বাঁধন। তার ফর্সা অভিমানী মুখের প্রতিটি ভাঁজে নিজের অধিকারের ছোঁয়া মেখে নিশাতুর কণ্ঠে বলে, অধিকার নেই? অধিকার দিয়ে দেবো আমি, তীরন্দাজিনী। হুট করে এই ভর দুপুরে জনসমক্ষে বাঁধনের মুখে নিজের জীবনের সবচেয়ে বড় গোপন পরিচয়টা শুনে তীব্র এক বিশ্বে আকাশ থেকে পড়ার মতো দশা হয় রূপার। তার ফর্সা কপাল জোড়ে একরাশ ভীতি আর অবাক হওয়ার রেখা ফুটে ওঠে। সে নিজের ভেজা চোখের পাতা দুটো বড় বড় করে ভুরু কুচকে কাপা গলায় জিজ্ঞেস করে, তীরন্দাজিনী মানে কি বলছেন আপনি? বাঁধন নিজের ঠোঁটের কোন এক চিলতে রহস্যময় করুর হাসি ফুটিয়ে তোলে। সে রূপার ফর্সা অব্যাপটার আরো কাছে ঝুঁকে আসে, এতটাই কাছে যে তার ঠোঁট দুটো প্রায় রূপার কাঁপতে থাকা পাতলা গোলাপি ঠোঁটের উপর এসে আছাড় খায়। বাঁধন তার তপ্ত ও পুরুষালী নিঃশ্বাস রূপার মুখে ফেলে ফিসফিসিয়ে বলে, যে নিখুঁতভাবে তীর মারতে জানে, যার লক্ষ্য আর কৌশল কখনো ভুল হয় না, তাকে তীরন্দাজিনী ছাড়া আর কি বলা যায়? ইউ কান্ট হাইড এনিমোর। মুহূর্তের মধ্যে পুরো শরীর কেঁপে ওঠে রূপার। সে ভুলেই গিয়েছিল যে গত রাতে এবং তারও আগে এই দুর্ধর্ষ এসপির জীবন বাঁচাতে গিয়ে তার কঠিন সত্যি পুরুষের সামনে ফাঁস হয়ে গেছে। নিজের পরিচয় গোপন রাখার একটা তীব্র আতঙ্ক এবার তাকে গ্রাস করে। সে মরণ পথে নিজের দুটো ফর্সা হাত দিয়ে বাঁধনের শক্ত লোহার মতো চওড়া বুকে ধাক্কা দিতে দিতে অবাধ্য সুর এনে বলে, আমি কোনো তীরন্দাজিনী নই, বানিয়ে কথা বলবেন না, ছাড়ুন আমাকে। বাঁধন তার এই ছটফটানিকে পাত্তাই দেয় না, বরং নিজের শরীরে ভারে রূপাকে গাড়ির সাথে আরো নিবিড়ভাবে পিষে ধরে। তার শক্ত চোয়াল আর গম্ভীর কণ্ঠস্বরে এক নমনীয় আদেশ ফুটে ওঠে। সে বলে, ছাড়ার জন্য তোকে ধরিনি। আমাকে রাগিয়ে দেওয়ার আগে ভালো মেয়ের মতো চুপচাপ গাড়িতে ওঠ। ডোন্ট টেস্ট মাই পেশেন্স। রূপার ভেতরে যে তার অভিমানটা এবার যেন বাঁধনের এই ধমকে একবারে দ্বিগুণ হয়ে দপ করে জ্বলে ওঠে। সে নিজের ছলছল করা বাদামি চোখ দুটো সরাসরি বাঁধনের চোখের উপর স্থির রেখে ফর্সা মুখটা উঁচিয়ে অত্যন্ত একরক্ষা অবাধ্য গলায় বলে ওঠে, উঠবো না আমি। কি করবেন আপনি? মারবেন আমাকে? মারুন, মার খাবো, তবু আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না। রূপার এই অবাধ্য আর জেদি চোখের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি স্থির রাখে বাঁধন। দুজনের নিঃশ্বাস তখন এক হয়ে মিশে যাচ্ছে। বাঁধন নিজের গলার স্বর আরো নিচু আর গভীর করে চোখে চোখ রেখে বলে, মারবো? রূপা নিজের ফর্সা গালে জমে থাকা জেদ আর চোখের জল নিয়ে এক চুলো না দমে বলে, মারুন। আর ইউ শিওর? রূপার মুখের উপর অবাধ্য জেদি ভাবটা দেখে রেগে আগুন হয়ে যায় বাঁধন। নিজের শক্ত চওড়া হাতটা সজোরে থাপ্পড় মারার জন্য শূন্যে উঁচিয়ে ধরে। সামনে এমন রুদ্রমূর্তি দেখেও কিন্তু নিজের স্বভাবজাত জেদ থেকে এক চুলো নড়ে না রূপা।
সে ভয়ে চোখ দুটো বন্ধ করে নেয় না, বরং নিজের ফর্সা মুখটা উঁচিয়ে বুক টান করে বাঁধনের চোখের দিকে অপলক তাকিয়ে থাকে। মাথার উপর উঁচিয়ে ধরা হাতটা ঠিক তখনই তীব্র গতিতে রূপার ফর্সা গাল বরাবর নেমে আসে বাঁধনের, কিন্তু গালের ঠিক কয়েক ইঞ্চি দূরত্বে আসতে নিজের থাপ্পড় মারার ভঙ্গিটা এক লহমায় বদলে ফেলে। সজোরে আঘাত করার বদলে সে অত্যন্ত আলতো পরম মমতায় নিজের বড় হাতের তালুটা রূপার নরম ফর্সা গালের উপরে স্থাপন করে। হঠাৎ এই অপ্রত্যাশিত আর নিবিড় স্পর্শে পুরো শরীর রিনরিন করে কেঁপে ওঠে রূপার। তার গালে যেন এক অদ্ভুত উষ্ণ স্রোত বয়ে যায়। সে নিজের বড় বড় বাদামি চোখ জোড়া মেলতেই দেখে বাঁধনের চোখের সেই জ্বলন্ত রাগটা উবে গিয়ে সেখানে এক গভীর নেশাতুর মায়া খেলা করছে। রূপার ফর্সা গালের উপর নিজের বুড়ো আঙুল দিয়ে আলতো করে স্লাইড করতে করতে নিজের গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরটা একদম নরম করে ফিসফিসিয়ে বলে ওঠে বাঁধন। রাগ করে না জান বাচ্চা, লেটস গো হোম, বাড়ি চল। থমথমে পরিস্থিতির মাঝে বাঁধনের মুখে এমন অদ্ভুত তীব্র ভালোবাসা মাখানো জান বাচ্চা শব্দটা শুনে গভীর বিস্ময়ে একেবারে আকাশ থেকে পড়ার মতো দশা হয়ে রূপার। তার ফর্সা মায়াবী মুখটা থমকে যায়, চোখের মনি দুটো ছানা বড়া হয়ে ওঠে। এই দুর্ধর্ষ কড়া মেজাজের লোকটা হুট করে তাকে কি বলে ডাকছে সেটা নিজের কানকেও যেন বিশ্বাস করাতে পারে না রূপা। হাঁ করে রূপাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে তোলে বাঁধন। রূপা সেই মায়াবী স্তব্ধ হয়ে যায় ফর্সা মুখটার দিকে নিজের নেশাতুর চোখ জোড়া স্থির রেখে রসিকতার সুরে বলে, বাড়ি গিয়ে যত ইচ্ছে দেখিস আমাকে, আই এম অল ইয়োর্স। এখন আর কথা না বাড়িয়ে গাড়িতে ওঠ। ফ্ল্যাট মাখানো কথা শুনে লজ্জা ও সংকোচ নিজের বড় বড় বাদামি চোখ জোড়া নিচু করে নেয় রূপা। তার ফর্সা গালে লজ্জার রক্তিম আভা ছড়িয়ে পড়ে, তবে লজ্জার আড়ালে তার ভেতরের অভিমানটা এখনো পাহাড় সমান অনড় হয়ে আছে। কোনোভাবে সে আর এই বাড়িতে ফিরে যেতে চায় না, কিন্তু এই একরোখা পুরুষের শক্ত বাঁধন থেকে এখন কিভাবে নিজেকে মুক্ত করবে তা কিছুতেই বুঝতে পারছে না সে। ঠিক তখনই হুট করে মায়াবী মাথায় একটা বুদ্ধি খেলে যায় রূপার। সে নিজের ঠোঁটে কৃত্রিম এক চিলতে মিষ্টি হাসি ফুটিয়ে সরাসরি বাঁধনের চোখের দিকে তাকায়। তারপর নিজের একটা ফর্সা আঙুল উঁচিয়ে বাঁধনের ঠিক পেছনের দিকে ইশারা করে বেশ চড়া গলায় বলে ওঠে, ওই দেখুন আপনার বউ আসছে। রূপার মুখে এমন আজব কথা শুনে গভীর বিস্ময় মুহূর্তের জন্য নিজের ঘাটটা পেছনের দিকে ঘোরায় বাঁধন। আর ঠিক এই সুবর্ণ সুযোগটাই লুফে নেয় রূপা। বাঁধন পেছনে তাকানো মাত্রই সে নিজের শরীরের সমস্ত শক্তি এক করে সজোরে একটা ধাক্কা বসিয়ে দেয় বাঁধনের চওড়া বুকে। আচমকা এই ধাক্কায় বাঁধন কিছুটা পিছিয়ে যেতেই এক ঝটকায় নিজেকে মুক্ত করে নিয়ে বাতাসের গতিতে কলেজের মেন গেট দিয়ে বাইরের রাস্তার দিকে দৌড়ে পালিয়ে যায় রূপা। সামনে ফাঁকা রাস্তা দেখে নিজের এই চরম বোকামিটা মুহূর্তের মধ্যে বুঝতে পারে বাঁধন। রূপা যাওয়ার পথের দিকে তাকিয়ে রাগে ক্ষোভে আর চরম বিরক্তিতে নিজের ডান পা দিয়ে সজোরে গাড়ির চাকার উপর একটা লাথি বাসার। নিজের মাথার ব্যান্ডেজটা হাত দিয়ে চেপে ধরে, রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে কড়া গলায় বলে, নাক টিপলে যার এখনো দুধের গন্ধ বেরোবে সেই পিচ্ছি মেয়ে কিনা আমাকে এভাবে বোকা বানিয়ে চলে গেল। How is this even possible? রাস্তায় এসে বেশ কিছুটা দৌড়ে দম নেওয়ার জন্য এক জায়গায় দাঁড়ায় রূপা। অতিরিক্ত পরিশ্রমে ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। ঠিক তখনই গাড়ির ইঞ্জিনের আওয়াজ কানে আসতে ঝট করে পেছনে তাকায় রূপা। দেখে ঠিক পেছনে ক্রুর এক চিলতে হাসির ঠোঁটে ঝুলিয়ে ধীর গতিতে গাড়ি নিয়ে এগিয়ে আসছে বাঁধন। সামনে আর কোনো উপায় না পেয়ে আবারও সামনের দিকে প্রাণপণে দৌড় লাগায় সে। ওদিকে গাড়ির গতি একদম কমিয়ে ঠিক পেছন পেছন অত্যন্ত ধিল্লায় ড্রাইভ করতে থাকে বাঁধন। চলন্ত চোখ জোড়া রূপার উপরে স্থির। আসলে দেখতে চাই অবাধ্য মেয়েটা কতদূর দৌড়ে পেরে ওঠে, কিন্তু এভাবে কতক্ষণ। এক টানা দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে একদম হাঁপিয়ে ওঠে রূপা। পা দুটো অবশ্যই আসায় রাস্তার ওপর সজোরে হাঁচার খেয়ে পড়ে যায়। আর ঠিক তখন এই চাকার তীক্ষ্ণ শব্দ তুলে রূপার ঠিক ইঞ্চি খানিক দূরত্বে এসে সজোরে ব্রেক কষে গাড়িটা। ধাক্কা লাগার ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিলেও নিজেকে অক্ষতা আবিষ্কার করে ধীর পায়ে সামনে ঘুরে রূপা। দুহাত পিছ ঢালা রাস্তায় ভর দিয়ে ওভাবেই বসে পড়ে গাড়ির দিকে অসহায় চাউনি মেলে তাকায়। গাড়ির দরজা খুলে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে নেমে আসে বাঁধন। তারপর রূপাকে চমকে দিয়ে এক লাফে গাড়ির সামনের কাচের উপর বেশ আয়েশ করে উঠে বসে পড়ে। ঠোঁট সরু করে একটা হালকা শীষ বাজাতে বাজাতে রূপার ভয়ার্ত ফর্সা মুখের দিকে তাকিয়ে উপহাসের সুরে বলে, কি হলো, এভাবে রাস্তায় বসে আছিস কেন? রান রূপা, রান, পালা। রূপা নিজের অবাধ্য বাদামি চোখ দুটো উঁচিয়ে অত্যন্ত অভিমানী ও ক্লান্ত কণ্ঠে চেঁচিয়ে বলে, দেখুন আমি ওই বাড়িতে যাব না। কেন জোর করছেন আমাকে? নিজের চওড়া কাঁধ দুটো ঝাঁকিয়ে চোখের মনি জোড়া কুচকে একরোখা সুরে বলে বাঁধন, আই লাভ চ্যালেঞ্জেস। আমি জোর করেই যে কোনো জিনিস নিজের করতে পছন্দ করি। সো এখন আমি নিচে নামছি, তুই আবার দৌড়ানো শুরু কর।
কথাটা শেষ করে গাড়ির কাছ থেকে এক ঝটকায় নিচে নেমে সোজা রূপার দিকে পা বাড়ায় বাঁধন। ওভাবে নামতে দেখে ভয়ে ধরফর করে রাস্তা থেকে কোনো মতে উঠে দাঁড়িয়ে আবারও সামনের দিকে অন্ধের মতো দৌড় শুরু করে রূপা। এবার আর গতিতে গাড়িতে নয়, পায়ে হেঁটেই অত্যন্ত ধীর আয়াসী চালে রূপার পেছু পেছু ছুটতে থাকে বাঁধন। মাঝ রাস্তায় হুট করে এমন অদ্ভুত দৃশ্য দেখে আশেপাশের পথচারীরা পুরো থমকে যায়। দেখা যাচ্ছে অত্যন্ত সুদর্শন চওড়া অবয়বের এক যুবক, মাথায় সাদা ব্যান্ডেজ নিয়ে এক সুন্দরী হাঁটু ছোঁয়া লম্বা চুলের মেয়ের পিছু পিছু ছুটছে। রাস্তার ভিড়ের মধ্যে অনেকেই চিনে ফেলে ফিসফিস করতে শুরু করে দিয়েছে। অনেকেই ভাবছে, আরে এ তো আমাদের এসপি স্যার, হয়তো মেয়েটা কোনো মারাত্মক ক্রিমিনাল, তাই স্যার নিচে এভাবে তার পেছনে দৌড়ে ধরার চেষ্টা করছেন। এই ভেবে আশেপাশে থাকা সাধারণ মানুষ হাঁ করে পুরো দৃশ্যটা দেখতে থাকে। দৌড়াতে দৌড়াতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই রূপা দেখে বাঁধন এখনো পিছু ছাড়েনি, একদম কাছাকাছি দূরত্ব বজায় রেখে অত্যন্ত আরাম করে পেছনে দৌড়াচ্ছে। এই সাবলীল দৌড়ানোর ভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ইচ্ছে করেই আস্তে দৌড়াচ্ছে এবং রূপাকে ক্লান্ত করার একটা খেলা খেলছে বাঁধন। ক্লান্তিতে রূপার মস্তিষ্ক তখন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। পেছনের পুরুষটা যে একটা গোটা জেলার এসপি, সেই ভীতি আর পদের কথা ভুলে তীব্র ক্ষোভে চিৎকার করে বলে ওঠে, কে কোথায় আছেন গো, বাঁচান আমাকে, এই লোকটা আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। রূপার এমন পাগলামি দেখে পেছন থেকে একগাল হেসে নিজের গলার পুরুষালী স্বর কিছুটা চওড়া করে বেশ মজা নেওয়ার সুরে বলে বাঁধন, বেয়াদব মেয়ে, আরো জোরে দৌড়া। এত আস্তে দৌড়ালে তো আমি তোকে এখনই ধরে ফেলবো। আরো ফাস্ট রান কর সুইট হার্ট। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রূপা একটা বয়স্ক মহিলার সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কা চোটে মহিলাটি টাল সামলাতে না পেরে সরাসরি শক্ত রাস্তায় পড়ে যান এবং বেশ ব্যথা পান। এই আকস্মিক দৃশ্য দেখে রূপা একদম ভয়ে জমে গেল। বাঁধন পরিস্থিতি দেখে তাড়াহুড়ো করে এগিয়ে এসে মহিলাটিকে পরম যত্নে ধরে তুলতে তুলতে অত্যন্ত চিন্তিত কণ্ঠে বলে, আন্টি ঠিক আছেন আপনি? কোথাও বেশি লাগেনি তো? মহিলাটি নিজের শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বাঁধনের দিকে তাকে একটু হালকা হেসে আশ্বস্ত করার সুরে বলেন, হ্যাঁ বাবা ঠিক আছে, না কোথাও তেমন লাগেনি। বাঁধন আলতো করে ধরে মহিলাটিকে সাবধানে রাস্তা পার করে দেয়। অতঃপর সে ধীর পায়ে সে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকা রূপার ঠিক সামনে এসে দাঁড়ায়। বাঁধনের মুখটা এখন আর আগের মতো শান্ত নয়, আবার ঠিক প্রকাশ্য কোনো রাগও উপচে পড়ছে না, এক অদ্ভুত গম্ভীর থমথমে ভাব। সে কোনো কথা না বাড়িয়ে সরাসরি রূপার হাতটা শক্ত করে চেপে ধরে, তারপর টেনে হিস্ট্রে টানতে টানতে নিজের গাড়ির কাছে নিয়ে আসে এবং এক প্রকার জোর করেই গাড়িতে তুলে বাড়ির দিকে রওনা দেয়। পুরো রাস্তার পথটুকু রূপা একদম চুপচাপ স্তব্ধ হয়ে বসে থাকে। সে খুব ভালো করেই জানে বাঁধন ভেতরে ভেতরে কতটা ভয়ঙ্কর রেখা নিয়ে রেগে আছে। এখন একটা কথাও যদি সে মুখ ফুটে বলে তবে বাঁধন তাকে মেরেই ফেলবে। গাড়ি এসে সোজা রহমান বাড়ির সামনে একটা তীব্র ব্রেক চেপে থামে। রূপা ভয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে আবার সামনের দিকে দৌড়ে পালিয়ে যেতে নেয়, কিন্তু তার পদক্ষেপ সফল হওয়ার আগেই বাঁধন চিতার মতো ক্ষিপ্র গতিতে ছুটে এসে রূপার একটা হাত শক্ত মুঠোয় খামছে ধরে ফেলে। রূপা নিজের হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে করতে ভয়ার্ত সুরে বলে, ছাড়ুন, আমি যাব না এই বাড়িতে। এই কথায় বাঁধনের ধৈর্যের বাঁধ একদম ভেঙে যায়। সে নিজের ভেতরের সবটুকু রাগ এক করে চরম এক হিংস্র মেজাজে বলে, আর একটা কথা বলেছিস তো এখনই তুলে আছাড় মারবো। বাঁধনের এমন ভয়ঙ্কর রূপ দেখে একদম দমে যায় রূপা। সে নিজের ভেতরের তীব্র আতঙ্ক চেপে কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি। সে কথা শেষ করার আগেই বাঁধন দাঁতে দাঁত চেপে রক্তচক্ষু নিয়ে ধমকের সুরে বলে, চুপ, একদম চুপ। বাঁধনের এই অতর্কিত ধমকে রূপা পুরো কেঁপে ওঠে। আর একটা শব্দ বাড়িয়ে বলার মতো সাহস সে নিজের ভেতরে খুঁজে পায় না। বাঁধন রূপার হাতটা শক্ত করে ধরে টেনে হিস্টে বাড়ির ভেতরে নিয়ে আসে। লিভিং রুমের সোফায় বসে রজনী রহমান আর শিল্পী রহমান আপন মনে গল্প করছিলেন। হুট করে বাঁধনের সাথে রূপাকে ওভারে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে তারা দুজনেই থমকে গেলেন। বাঁধন তখনও রূপার হাতটা লোহার মতো শক্ত করে চেপে ধরে আছে আর রূপা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছে। শিল্পী রহমান সোফা থেকে উঠে দ্রুত পায়ে এগিয়ে এসে বেশ অবাক উদ্বিগ্ন সুরে বলেন, কি হয়েছে বাঁধন, এভাবে রূপার হাত চেপে ধরে আসিস কেন? বাঁধন কোনো জবাব না দিয়ে জ্বলন্ত চোখে সরাসরি রূপার দিকে তাকিয়ে একদম ঠান্ডা মেজাজে বলে, রুমে যা। রূপা ভয়ে আর অপমানে ঠায় এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তার পা যেন মাটির সাথে আটকে গেছে। রূপাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বাঁধন নিজের কণ্ঠের পুরো জোর ঢেলে চরম ধমকের সুরে বলে, তোকে রুমে যেতে বলেছি না আমি?
এক দৌড়ে রুমে চলে যায় রূপা। রজনী রহমান যেন কথা বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছেন না। হুট করে বাঁধন কেন ওভাবে রূপাকে টেনে হিঁচড়ে নিয়ে আসলো, সেই হিসাব মেলাতেই পারছেন না। লিভিং রুমের সোফায় ধাপ করে বসে পড়ে ক্লান্ত শরীর টেলিয়ে দেয় বাঁধন। শিল্পী রহমানের দিকে তাকে একদম হাঁপানো সুরে বলে, কাকিয়া এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। শিল্পী রহমান আর এক মুহূর্ত দেরি না করে তাড়াহুড়ো করে গিয়ে ডাইনিং টেবিল থেকে এক গ্লাস ভরে ঠান্ডা পানি নিয়ে এসে বাঁধনের হাতে দিলেন। তীব্র তৃষ্ণায় এক ঢোকে পুরো পানি শেষ করে ফেলে বাঁধন। ঠিক এই থমথমে পরিস্থিতির মধ্যে আকাশ আর বৃষ্টি বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। পানি খাওয়া শেষ হতেই বাঁধন চুপচাপ সোফা থেকে উঠে নিজের রুমের দিকে চলে যায়। রজনী রহমান অধৈর্য হয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে বৃষ্টির একদম মুখোমুখি দাঁড়িয়ে উৎসুক সুরে বলেন, কি হয়েছে বৃষ্টি? বাঁধন এভাবে হুট করে রূপাকে কেন ধরে নিয়ে আসলো? বৃষ্টি নিজের কাঁধের ব্যাগটা সোফায় নামিয়ে রেখে বেশ বিভ্রান্ত সুরে বলে, আন্টি, আমিও ঠিক বুঝতে পারছি না, হুট করে ভাইয়া গিয়ে রূপাকে ওখান থেকে সোজা তুলে নিয়ে চলে আসলো। পাশে দাঁড়িয়ে থাকা আকাশ নিজের পকেটে হাত ঢুকিয়ে রজনী রহমানের দিকে তাকায়। ঠোঁটের কোণে একটা হালকা ধূর্ত হাসি ফুটিয়ে বেশ কড়া মেজাজে বলে, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, বাইরে থেকে কেন পড়াশোনা করবে? ঠিক এই কারণে বাঁধন ওকে নিজের দায়িত্বে এখানে নিয়ে এসেছে। আরো কোনো প্রশ্ন আছে সাসিম? আকাশের এমন মুখের উপর দেওয়া জবাব শুনে রজনী রহমানের চোখ কপালে উঠে গেল। নিজের কানকেও যেন ঠিক বিশ্বাস করতে পারছেন না। যেই বাঁধন এতদিন রূপাকে দুচোখে দেখতেই পারতো না, সহ্য করতে পারতো না, সেই বাঁধন কিনা আজ রূপাকে এই বাড়ির মেয়ে বলে স্বীকৃতি দিয়ে দিল। রাতের বেলা বাড়ির সবাই এক এক করে ডাইনিং টেবিলে এসে বসে। আহসান রহমান বাড়ি ফিরেই শুনছেন বাঁধন নাকি জোর করে রূপাকে বাড়িতে নিয়ে এসেছে। তিনিও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না যে বাঁধন শেষমেশ রূপাকে এভাবে ফিরিয়ে এনেছে। কিছুক্ষণের মধ্যে ডাইনিং রুমের সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নেমে আসে বাঁধন। পরনে অ্যাশ রঙের সাধারণ একটা টি শার্ট আর সাদা ট্রাউজার। চোখে মুখে এখনো গভীর ঘুমের রেশ লেগে আছে। চেহারার ক্লান্তি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছে। সোজা হেঁটে এসে ডাইনিং টেবিলে ফাঁকা চেয়ারটায় বসে পড়ে বাঁধন। আহসান রহমান নিজের চশমাটা ঠিক করতে করতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান ছেলের দিকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করেন, রূপাকে কেন নিয়ে এসেছিস? তো বাইরে থেকে পড়াশোনা করতে চায়। বাঁধন নিজের প্লেটে খাবার তুলতে তুলতে একদম নির্বিকার ও শান্ত সুরে বলে, আমার মন চাইছে নিয়ে এসেছি। আর ও এখন থেকে বাড়িতেই থেকেই পড়াশোনা করবে, বাইরে থাকার কোনো দরকার নেই। ছেলের এমন একরক্ষার জবাব শুনে আহসান রহমানের কপালে সামান্য ভাঁজ পড়ে। তিনি নিজের গলার স্বর কিছুটা শক্ত করে বলেন, ওর যদি বাইরে থেকে পড়াশোনা ভালো হয় তবে ওখানেই থাকবে, জোর করা কি আছে? বাঁধন হাতের চামচটা প্লেটের উপর রেখে সোজা হয়ে বসে। বাবার চোখের দিকে তাকে একদম অনমনীয় জেদি সুরে বলে, আমি ওকে বাইরে পড়তে দেব না। আহসান রহমান ছেলের এমন একগুঁয়েমি দেখে বেশ ক্ষুব্ধ হন। ডাইনিং টেবিলের সবার নীরবতার মাঝে চড়া মেজাজে জানতে চান, কেন? বাঁধন নিজের চেহারায় কোনো রকম অপরাধবোধ বা ভয়ের রেখা না ফুটিয়ে আগের মতোই শান্ত অথচ দৃঢ় সুরে সাব জানিয়ে দেয়। সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। দুজনের এমন তপ্ত বাক্য বিনিময় শুনে পাশে বসা হাজির রহমান পরিস্থিতি শান্ত করার জন্য আহসান রহমানের উদ্দেশ্যে বলেন, আহ, বোন হয়, ভাই হয়ে বোনকে বাইরে একা একা পড়তে দেবে না, এটা তো নর্মাল। বোন শব্দটা কানে আসতে হাতের চামচটা শক্ত মোটায় খামচে ধরে বাঁধন। ভেতরের রাগটা যেন জল শক্ত করে জানান দেয়, কে বলল বোন হয়? কার বোন? কিসের বোন? রূপার মা তো এই রজনী রহমান না। আর এই চরম সত্যিটা খুব তাড়াতাড়ি সবার সামনে ফাঁস করবে সে। আহসান রহমান ছেলের মুখের ভাব দেখে আর কথা বাড়ান না। কিছুক্ষণের মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে বৃষ্টি। ওকে একা আসতে দেখে আহসান রহমান চারপাশটা একবার দেখে নিয়ে বলেন, একা কেন তুমি? রূপা কোথায়? বৃষ্টি ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়িয়ে আমতা আমতা সুরে বলে, আঙ্কেল, রূপার নাকি খিদে নেই, ও খাবে না, তাই রুম থেকে বের হচ্ছে না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, ঠিক 3 সেকেন্ডের মাথায় খাবার ছেড়ে টেবিল থেকে খাড়া হয়ে উঠে দাঁড়ায় বাঁধন। কাউকে কোনো কিছু বলার বা আটকানোর সুযোগ না দিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সোজা এসে দাঁড়ায় রূপার ঘরের দরজায়। রূপা তখন চুপচাপ বিছানায় বসে ক্যান্ডের মাথায় আলতো করে হাত বোলাচ্ছিল। কোনো রকম অনুমতি ছাড়াই সরাসরি রূপার একদম সামনে এসে দাঁড়ায় বাঁধন। দুহাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ওপর থেকে নিচের দিকে তাকিয়ে গম্ভীর মেজাজে বলে, ভাত খাবি চল। আচমকা বাঁধনের এমন কড়া কণ্ঠস্বরে চমকে তাকায় সামনের দিকে রূপা। নিজেকে কিছুটা সামলে নিয়ে মুখটা যতটা সম্ভব ফুলিয়ে অভিমানী সুরে বলে, খাবো না আমি, আমার কোনো খিদে নেই। বাঁধন নিজের চাউনি আরো কিছুটা তপ্ত করে একদম শান্ত হুঁশিয়ারি সুরে বলে, খাবি না? রূপা নিজের জেদ ধরে রেখে উল্টো দিকে মুখ ঘুরিয়ে একরুখে সুরে বলে, না।
বাঁধন নিজের জায়গা থেকে এক চুলো না নড়ে আরো এক ধাপ চেপে ধরে বলে। খাবি না? রূপা এবার সরাসরি বাঁধনের চোখের দিকে তাকিয়ে বেশ চড়া জেদি সুরে বলে। বলছি তো না। আর কথা বাড়ায় না বাঁধন। কোনো কিছু বোঝার আগে বিছানায় ঝুঁকে রূপাকে টেনে এক ঝটকা নিজের চওড়া কাঁধে তুলে ফেলে। হঠাৎ এমন টানে ক্যান্ডি বেচারা বিছানায় ছটফট করতে করতে নিচে নেমে পড়ে। রূপাকে কোনো রকম প্রতিবাদ বা কথা বলার সুযোগ না দিয়ে বাঁধন তাকে কাঁধে ঝুলিয়ে হনহন করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বাঁধনের কাঁধে ওভাবে রূপাকে ছটফট করতে দেখে ডাইনিং টেবিলে বসা সবার চোখ যেন একদম চড়ক গাছে ওড়ার উপক্রম। চারপাশের এই অবাক চাউনিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের পাশের খালি চেয়ারটাতে রূপাকে বসিয়ে দেয় বাঁধন। তারপর নিজেই প্লেট টানে ভাত বেড়ে রূপার সামনে এগিয়ে দিয়ে হুঁশিয়ারি সুরে বলে, এই প্লেটে যদি একটা ভাতও অবশিষ্ট থাকে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রূপা ভেজা চোখে বাঁধনের দিকে তাকিয়ে ক্ষোভ মেশানো সুরে বলে, আমি বলছি না আমি ভাত খাবো না, কেন জোর করছেন আমার উপর? বাঁধন নিজের ডান হাতটা টেবিলের উপর শক্ত করে রেখে চোখের মনি দুটো স্থির করে তপ্ত মেজাজে বলে, কি বললি? আবার বল। রূপা নিজের জেদ আর একঘেয়েমি ধরে রেখে টেবিলের বাকি সবার সামনে গলা উঁচিয়ে জেদি সুরে বলে, আমি ভাত খাবো না। বলে নিজের বসার চেয়ারটা টেনে রূপা এক ঝটকে উঠে দাঁড়াতে নেয়। কিন্তু তার আগে পাশে বসে বাঁধন বাঘের মতো ক্ষিপ্রতায় তাকে এবার জোর করে চেয়ারে বসিয়ে দেয়। কোনো কিছু ভাবার সময় না দিয়ে নিজের হাত দিয়ে কয়েকটা সাদা ভাত তুলে নেয় আর অন্য হাত দিয়ে রূপার নরম গাল দুটো শক্ত করে চেপে ধরে হা করিয়ে দেয়। রূপা চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ার আগেই সেই ভাতগুলো জবরদস্তিমূলকভাবে মুখের ভেতর পুরে দিয়ে দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলে, না, নয়তো এইভাবেই তোকে চেপে ধরে রাখবো যতক্ষণ না তুই গিলছিস। রূপা হা করে উপরের দিকে তাকিয়ে থাকে। দম বন্ধ করে এক যন্ত্রণায় হাজী রহমান রূপার দিকে চেয়ে মৃদুস্বরে বলেন, জেদ করে না দিদি ভাই, খেয়ে ফেলো। বাঁধনের চোখের মনি দুটো তখন স্থির। রূপার গালে আঙুলের চাপটা আরো গভীর করে বিষাক্ত শান্ত স্বরে বলে, তুই গিলবি নাকি চোয়াল ভেঙে আরো জোরে চেপে ধরবো? আহসান রহমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গর্জে ওঠেন। বাঁধন কি করছিস? ও ব্যথা পাচ্ছে, ছাড়। ভয়ের চোটে রূপার সারা শরীর কাঁপছে। কোনো মতে মুখের ভাতগুলো গিলে ফেলে সে। বাঁধন ওর মুখের উপর থেকে হাতটা সরিয়ে নেয়। রূপার সাথে সাথে মাথা উঁচু করে জোরে কাশতে শুরু করে। বাঁধন দ্রুত পানির গ্লাসটা তুলে ওর ঠোঁটের কাছে জোর করে ঠেকিয়ে শান্ত কণ্ঠে বলে, পানিটা খা। বাঁধনের রক্তচক্ষুর দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে রূপা গ্লাসে চমক দেয়। গলার ভেতরে আটকে থাকা ভাতের দলাটা পানির সাথে জোর করে গিলে ফেলে সে। আহসান রহমান রূপার দিকে তাকিয়ে করুণা মিশ্রিত স্বরে বলেন, রাগ করে না মা, খেয়ে নাও। ভেতর মতো মাথা নিচু করে কাঁপতে কাঁপতে ভাতের প্লেটে হাত চালায় রূপা। পুরো ডাইনিং টেবিলটা এখন এক গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন। সবাই যেন খাবার গিলছে, কিন্তু কারো মনে শান্তি নেই। বাঁধনের এই তীক্ষ্ণ নজর রূপার উপর থেকে সরছে না। ডাইনিং টেবিলের এই অস্বস্তিকর পরিবেশটা যেন রূপার শ্বাস কেড়ে নিচ্ছে। খাওয়া শেষে গভীর রাতে বাড়ির বাইরে সুইমিং পুলের সামনে এসে দাঁড়ায় রজনী রহমান। চারপাশের নিস্তব্ধতার মধ্যে চোখ বুলিয়ে নিশ্চিত হয়ে নেয় আশেপাশে কেউ আছে কিনা। তারপর নিজের ফোন থেকে দ্রুত একটা নাম্বারে কল লাগায়। কয়েকটা রিং হতে ওপাশ থেকে কলটা রিসিভ হয়। বেশি আসে এক পুরুষের চতুর কণ্ঠ। খবর কি? সব ঠিকঠাক এগোচ্ছে তো? রজনী রহমান অন্ধকারের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে নিচু স্বরে বলেন, ঠিকঠাক আর কই, মস্ত বড় এক ঝামেলা পাকিয়ে গেছে। ওপাশ থেকে পুরুষটি কিছুটা বিরক্ত সন্ধিয়ান হয়ে ওঠে। কি হয়েছে খুলে বলো। রজনী রহমান নিজের গলার স্বর আরো নামিয়ে অস্থির মেজাজে বলেন, আমার আগের পক্ষের ছেলেটা রূপার ওপর বড্ড বেশি অধিকার ফলাচ্ছে। লক্ষণ কিন্তু মোটেও সুবিধার ঠেকছে না। যে ছেলে মেয়েটাকে একদমই সহ্য করতে পারতো না, আজ সে না খেয়ে জোর করে মুখে খাবার গুঁজে দিচ্ছে। হুট করে এমন উল্টে গেল কেন যে এত দরদ উতলে পড়লো? রজনী রহমানের আশঙ্কায় ওপাশ থেকে একটা শীতল ও তাচ্ছিলের হাসি ভেসে আসে। সেই পুরুষটি বেশ তাচ্ছিল্য ভরে বলেন, আর রাখো তোমার দরদ, খোঁজ নিয়ে দেখো তোমার ছেলে ওই রূপার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কথাটা শুনে রজনী রহমানের ভেতরটা খটকা লেগে ওঠে। কপালে চিন্তার ভাঁজ ফেলে ফিসফিসিয়ে বলেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? সবাই জানে রূপা এখনো সৎ বোন। নিজের সৎ বোনের প্রেমে একটা ছেলে কিভাবে পড়ে? ওপাশ থেকে পুরুষটির কণ্ঠে এবার হিসশিষ্য চক্রান্ত সুরে ভারী হয়ে ওঠে। ঠান্ডা মাথায় মনে করিয়ে দিয়ে বলেন, আজকাল দুনিয়ায় সবই সম্ভব। শুনো, সে প্রেমী পড়ুক আর জাহান্নামে যাক, রূপাকে তোমার নজরে রাখতেই হবে। ও আমাদের সোনার ডিম পাড়া হাঁস। ও হাতছাড়া মানে আমাদের এত বছরের প্ল্যান এক মুহূর্তে ছাই হয়ে যাওয়া।
রজনী রহমান সুইমিং পুলের পানির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে ক্ষোভ মিশানো ক্লান্ত সুরে বলেন, একটা মা যত আদর করে আমি তার থেকে দ্বিগুণ আদর করেছি ওকে। নিজের মায়ের অভাব আমি বিন্দু মাত্র বুঝতে দেইনি। এর থেকে আরো কিভাবে আদর করে তা আমার জানা নেই। কিন্তু আমি এখন বড্ড ক্লান্ত আর ভালো লাগছে না এই মমতাময়ের মায়ের অভিনয় করতে। কবে ওর 20 বছর পূর্ণ হবে আর কবে ওই সম্পত্তির কাগজে সইটা আদায় করব ওর হাত থেকে। ওপাশ থেকে পুরুষটির কণ্ঠে কুৎসিত আশ্বাসের সুর ভেসে আসে। বেশ শান্ত মেজাজে বলেন, আহা, এত উত্তেজিত হচ্ছে কেন? 19 বছর তো প্রায় হয়ে গেছে, আর মাত্র একটা বছর, তারপর সইটা নিয়ে ওকে দুনিয়া থেকে সরিয়ে দেব। তুমি আর আমি এই দেশ ছেড়ে আকাশে উড়াল দিব। রজনী রহমান নিজের বুকের ভেতর জমে থাকা অস্থিরতা চেপে ফিসফিসিয়ে প্রশ্ন করে, সব ঠিকঠাক হবে তো? ওপাশ থেকে পুরুষটি হালকা হেসে চক্রান্ত সুরে অভয় দিয়ে বলেন, আরে আরে, সব হবে। তুমি শুধু এই সুন্দর অভিনয়টা আর কিছুদিন চালিয়ে যাও। পরের দিন সকাল 9টা। কলেজে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে ঘর থেকে বের হয় রূপা আর বৃষ্টি। রূপা আজকেও কলেজ ড্রেসের সাথে চুলগুলো দুপাশে দুটো শক্ত বেনি করে বেঁধেছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে দুজনে যখন হলরুমে নামে, ঠিক তখনই সদর দরজা গলিয়ে ভেতরে ঢোকে বাঁধন। এতক্ষণ সে বাইরের বাগানে একাকী পায়চারি করছিল। ঘরের ভেতর পা রাখতে তার শিকারি চোখ জোড়া গিয়ে স্থির হয় রূপার উপর। কলেজ ড্রেস আর তার নিচে ঝুলে থাকা ওই দুটো লম্বা বেনি। দৃশ্যটা দেখা মাত্রই বাঁধনের ভেতরে অন্ধকার ঈর্ষাটা দপ করে চলে ওঠে। এভাবে নিজের চুলগুলো বাইরের পুরুষদের দেখানোর কি অর্থ? রাস্তার অচেনা মানুষ কেন চুলের সৌন্দর্য দেখবে? তীব্র ক্ষোভে বাঁধনের হাতের আঙুলগুলো মুচড়ে শক্ত মুঠো হয়ে যায়। রূপা অবশ্য বাঁধনকে দেখেও না দেখার ভান করে। চোখের ইয়োর পাশ কাটিয়ে সদর দরজার দিকে এগোতে থাকে সে। মাত্র কয়েকটা পদক্ষেপ ফেলতে পেছন থেকে এক হিমশীতল গম্ভীর আদেশ ভেসে আসে, রূপ, দাঁড়া। বাঁধনের মুখ থেকে নিজের নামের এই সংক্ষিপ্ত রূপটা শুনে রূপার পা দুটো যেন মেঝেতে জমে যায়। লোকটা তাকে এই নামে ডাকছে। বাঁধনের এই আকস্মিক ও অদ্ভুত পরিবর্তনের কারণ কিছুতেই মাথায় খেলে না রূপার। বাঁধন ভারী পায়ে হেঁটে এসে রূপার একদম মুখোমুখি দাঁড়ায়। ওপার থেকে নিচে এক তীব্র চাউনিতে ওকে মেপে নিয়ে রুক্ষস্বরে প্রশ্ন করে, কোথায় যাস? রূপা ওর চোখের দিকে তাকারও সাহস পায় না। মাথা নিচু করে বেশ ছোট করে জবাব দেয়, কলেজে। এইভাবে? হ্যাঁ, আমি তো এভাবেই যাই। হিজাব বেঁধে আয়। এই হুকুমটা কানে যেতেই রূপা এক ঝটকায় মাথা তোলে। হিজাব? তাও আবার এই দম বন্ধ করা তীব্র গরমের মধ্যে? সে নিজের চোখ দুটো বড় বড় করে রাগে ফুঁসতে ফুঁসতে প্রতিবাদী মেজাজে বলে, এই গরমের মধ্যে হিজাব? বাঁধনের চোল শক্ত হয়ে ওঠে। এক চুলো না নড়ে পাথরের মতো স্থির গলায় বলে, জাস্ট গো অ্যান্ড চেঞ্জ। রূপা নিজের জেদ ধরে রেখে সোজা বাঁধনের চোখের দিকে তাকিয়ে সাপ জানিয়ে দেয়, মাফ করবেন, আমি পারবো না। বাঁধনের চোখ দুটো এবার বিপজ্জনকভাবে ছোট হয়ে আসে। এক পা এগিয়ে এসে নিচু গলায় বলে, পারবি না? রূপা ভেতরে ভেতরে কুকড়ে গেলেও নিজের জেদ ধরে রাখতে অবাধ্যের মতো নাসূচক মাথা নাড়ায়। বাঁধন নিজের চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে আবার শোধায়। পারবি না? রূপা এবার নিজের ওড়নাটা শক্ত করে চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, আমি এই গরমে হিজাব পরলে একদম মরেই যাব। কথাটা শেষ হতে না হতে বাজ পাখির মতো ছোঁয়া মেরে এক ঝটকায় রূপার কবজি চেপে ধরে বাঁধন। পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টি কিংবা রূপা নিজেকেও বুঝে ওঠার আগে বাঁধন হ্যাঁচকা টানে রূপাকে সিঁড়ি দিয়ে ওপরে তুলতে থাকে। রূপা শত চেষ্টা করেও বাঁধনের লোহার মুঠো থেকে নিজের হাত ছাড়াতে পারে না। টেনে হিঁচড়ে রূপাকে রূপার ঘরের সামনে এনে ভেতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয় বাঁধন। তারপর দরজায় এক বিশাল ছায়ার মতো দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে বলে, পড়ার কোনো দরকার নেই তোর, বাড়িতেই বসে থাক তুই। যেদিন থেকে হিজাব বেঁধে বাইরে যেতে পারবি সেদিন কলেজের নাম নিবি। এর আগে যদি বাড়ি থেকে এক পাও বের হোস, ওই পা দুটো কেটে ফেলতে আই ওয়ন্ট ইভেন থিঙ্ক টুয়াইস। বলেই চরম ক্রোধে দরজাটা দরম করে লাগিয়ে দিতে যায় বাঁধন। রূপা চরম আতঙ্কে আর্তনাদ করে উঠে দরজার পাল্লাটা খামছে ধরে বলে, বাঁধবো বাঁধবো আমি হিজাব, প্লিজ দরজা লাগাবেন না, প্লিজ। বাঁধনের দরজার হাতলটা শক্ত করে ধরে। রূপার চোখের দিকে তাকিয়ে বরফ শীতল গলায় হুকুম দেয়, দেন ডু ইট ফাস্ট। রূপা এক শ্বাসরুদ্ধকর ফাঁদে পড়ে যায়। কিভাবে হিজাব বাঁধবে মাথায় কোনো বুদ্ধিই কাজ করছে না।
কোনো হিজাব কিংবা পিন কিছুই নেই রূপার কাছে, থাকবেই বা কিভাবে? আগে তো কোনোদিন হিজাব ছুঁয়েও দেখা হয়নি। চরম আশঙ্কায় হাত পা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে আসে রূপার। আমতা আমতা করে বাঁধনের দিকে তাকে অত্যন্ত অসহায় সুরে বলে, মানে ভাইয়া, আমার তো হিজাব নেই, আগে তো কখনো পরিনি, তাই কোনো পিনও নেই। আমি বরং আজ হিজাব ছাড়াই যাই, কাল থেকে পরবো। বলেই দরজার পাশ কাটিয়ে কোনো মতেই দম বন্ধ করা পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে বাঁধন পাহাড়ের মতো সামনে এসে দাঁড়ায়। রূপার চোখের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর নিস্তব্ধ বিষাক্ত সুরে বলে, যেতে বলেছি আমি তোকে। শুকনো ঢোক গেলে রূপা ভয়ে বুকের ভেতরটা পুরো দুমড়ে মুচড়ে যেতে থাকে। ফিসফিসিয়ে বলে, তাহলে? বাঁধন ঘরের অন্ধকার কোণের দিকে ইশারা করে হুকুমের সুরে বলে, বসে থাক, হিজাব আমি এনে দিচ্ছি, কিন্তু এসে যদি দেখি চলে গেছিস, সোজা কলেজ থেকে চৌড়িয়ে চৌড়িয়ে টেনে নিয়ে আসবো, অ্যান্ড আই মিন ইট। বলেই বাঁধন সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। বাঁধন চলে যেতে বৃষ্টি দ্রুত রুমে ঢুকে বড় বড় চোখ করে ফিসফিসিয়ে বলে, দোস্ত, এসব কি? বাঁধন ভাইয়ের হঠাৎ এত পরিবর্তন, এত শাসন, এত কেয়ারিং, আমি জাস্ট বিশ্বাসই করতে পারছি না। রূপা বিছানায় ধাপ করে বসে পড়ে কপালে হাত দিয়ে আশঙ্কাজনক সুরে বলে, আমিও জানি না রে, হঠাৎ এই লোকটার কি হলো, পাগল হয়ে গেল নাকি? বৃষ্টি রূপার কাঁধে হালকা চাপড় দিয়ে একটু হেসে চাপা উত্তেজনায় বলে, এটাকে পাগল বলে না দোস্ত, এটাকে রাইট বলে। উফ, আমার কিন্তু সেই লাগছে। এত হ্যান্ডসাম একটা ছেলে কিভাবে তোকে শাসন করছে দেখ। আমাকে যদি কেউ এইভাবে করতো, বিশ্বাস কর এতক্ষণে আমি খুশিতে পাবনায় থাকতাম। বলেই বৃষ্টি হাতে তালি দিয়ে বুকে হাত দুটো মুঠো করে ধরে পুনরায় চেপে বলে, তুই যাই বলিস রূপা, বাঁধনের অ্যাটিটিউড জাস্ট জোস, পুরো ক্রাশ রে ভাই। ইচ্ছে করছে একটু হায়ার লেভেলের কালো জাদুটা তো টোনা মোনা করে তোর ওই হট ভাইয়াটাকে আমার প্রেমে অন্ধ করে মুঠোয় নিয়ে নি। রূপা বিরক্তি সুরে বলল, নিতে পারলে নে। বৃষ্টি এবার মুখের ভাবটা একদম আফ্রিকার জঙ্গলে তান্ত্রিকদের মতো করে দুষ্টমি সুরে বলল, তাহলে দেখ এবার হ্যারি পটারের নানির জাদু। 1 মিনিটে দেখবি বাঁধন ভাইয়া সোজা এসে আমার পায়ের কাছে স্যার মেয়ের মতো লেজ নাড়াবে। রূপা দুহাত বুকে ভাঁজ করে খাটে হেলান দিয়ে বসলো। সে বাঁকা হেসে বলে, তো আমার প্রাণ প্রিয় বেস্টি, দেখান আপনার হাই কোয়ালিটি জাদু, দেখি কেমন ডাইনি হতে পেরেছেন আপনি। বৃষ্টি এবার পুরো সিরিয়াস মুড নিয়ে নিল। চোখ দুটো বন্ধ করে দরজা দিকে ধীর পায়ে এগোতে এগোতে হাত দুটো বাতাসের মধ্যে জেলাপির মতো গোলাকারে ঘোরাতে লাগলো। তারপর একদম গম্ভীর গলায় বিড়বিড় করে বলতে লাগলো, ও হিং ক্রিং টুনা টুনি, ইলিশ মাছের লেজা, ছু মন্তর ছু, শিয়ালের 3টে গু। উচ্চারণটা শেষ করে বৃষ্টি এক গাল খিলখিল শয়তানি হাসি নিয়ে চোখটা খুলল। কিন্তু ঠিক সেই মক্ষম মুহূর্তে দরজার সামনে জমের মতো এসে দাঁড়িয়েছে আকাশ। বৃষ্টি চোখ খুলে একদম সামনাসামনি দেখলো আকাশের হা করে থাকা গম্ভীর মতো মুখটা। আচমকে এই জঘন্য মন্ত্রের পর দরজায় আকাশকে দেখে বৃষ্টির মগজ পুরো শর্ট সার্কিট হয়ে গেল। তার সহজ সরল মাথা ধরে নিল জাদু 100% কাজ করে গেছে। কিন্তু মন্ত্রের উচ্চারণে ভুল হওয়ায় বাঁধনের জায়গায় ভুলে আকাশ নামের এই আজরাইলটা এসে ল্যান্ড করেছে। নিজের জাদুর এমন কুৎসিত সাইড ইফেক্ট আর আকাশের পেতনি দেখার মতো চাউনি দেখে বৃষ্টির কলিজা শুকিয়ে গেল। সে ফুসফুসের সবটুকু বাতাস এক করে দিল এক কান ফাটানো চিৎকার।